Hello everyone, clearly audible and visible কিনা জানিও, clearly দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু জানিও, একটু কমেন্ট করতে থেকো, clearly দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। কোনো কমেন্ট আসে না, এই এক জ্বালা। হ্যালো অনামিকা, এই তো এবারে আসছে। হ্যালো সুদেশনা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো লিজা, হ্যালো পাঞ্চালি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো তনুশ্রী, আমি ভালো আছি গো। হ্যালো ইন্দ্রাণী, হ্যালো সোহিনী, ভালো আছি। হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা ঝটপট ঝটপট জয়েন করতে থাকো। অল ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো প্রিয়া, ডিভাইন ব্লেসিংস, অডিবল অ্যান্ড ভিজিবল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো তো তোমরা ঝটপট ঝটপট জয়েন হতে থাকো, ঠিক আছে। আজকের লাইভ যেটা থাকবে সেটা কিন্তু শিবরাত্রি স্পেশাল থাকবে। এই বছর কোন সময় শিবরাত্রি পড়ছে এবং কোন সময় ছাড়ছে, কোন সময়টা খুব ভালো সময়, যদি সকালবেলায় পুজো করতে হয় কোন সময় করবে, তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন শিবরাত্রি সম্পর্কে থাকে, সেটা এবং তার সঙ্গে একটা বা দুটো খুব ভালো স্পেশাল রিমেডিজ আমি শেয়ার করব আজকে। আরো অন্যান্য রিমেডি আমি ডেফিনেটলি শেয়ার করব, কারণ মহাশিবরাত্রি একটা এমন দিন যে দিনটা খুব আমার মনে হয় খুব বড় করে আমাদের সেলিব্রেট করা উচিত। তার ওয়ান অফ দ্য মেজর রিজন যেটা, সেটা হলো মহাশিবরাত্রির দিন মন্ত্রের ওপর থেকে কিলক উঠে যায়। কোনো একটি ক্লাসে আমি বলেছিলাম এটা, যে মন্ত্রের ওপর থেকে কিন্তু কিলক উঠে যায়, ঠিক আছে। তো সেটার ওপরে আমি কথা বলেছিলাম। সো মন্ত্রের ওপর যে কিলকটা উঠে যায় তার জন্য কি হয়, মন্ত্রও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, কোনো রিমেডি করলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো সেই জন্য মহাশিবরাত্রির দিনটা এমন একটা দিন যেটা কারুর কোনো পরিস্থিতিতে মিস করা উচিত না। এই দিনটাকে যতটা পারা যায় বেশি করে ইউজ করা উচিত, ঠিক আছে। নজর না লাগে, থ্যাংক ইউ শায়রি, কি স্নিগ্ধ লাগছে, থ্যাংক ইউ। হ্যালো বুলবুল, হ্যালো সুদেশনা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে, অনেকদিন লাইভে আসেনি তো। হ্যালো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা নামটা যখন বলি আমার একটু কেমন অদ্ভুত লাগে, অদ্ভুতও লাগে ভালোও লাগে, আই ডোন্ট নো কি ফিলিংস, এটাকে বলে বোঝাতে পারবো না, বিকজ আমার নিজের নামটা মনে হয় যেন আমি উচ্চারণ করছি, ঠিক আছে। তোমায় খুব টায়ার্ড লাগছে, হ্যাঁ একটু টায়ার্ড আছি, অনেকদিন পর দেখছি তোমায় আবার। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। মহাশিবরাত্রির পুজো কি হবে দিদি তোমার কাছে? এই মোমেন্টে আমি এখনো ভাবিনি অনেস্টলি স্পিকিং, বিকজ আমার নিজের খুব ভালো করে সেলিব্রেট করার ইচ্ছে রয়েছে, ঠিক আছে। সো খুব বড় করে সেলিব্রেশনের কথা ভেবেছি, এবং এই দিনটা তো ইটসেলফ একটা ভীষণ ম্যাজিক্যাল দিন, তো তার জন্য এই দিনটাকে যতটা পারা যায় মানে সব রকম অ্যাসপেক্টে আমি খুব সেলিব্রেট করব ভেবেছি। নিজের মন্ত্র পাঠ করা, যজ্ঞ, পুজো যতটা পারা যায়। এবারে আমি মহাশিবরাত্রি মানে ভিডিও তোমাদের দেব, তোমরা দেখতে পাবে। এবারে খুব বড় করে আমি সেলিব্রেট করব মহাশিবরাত্রিটা, কারণ সত্যি বলতে আমার মনে হয় আমি খুব কম সেলিব্রেট করি মহাশিবরাত্রি, সেইভাবে সেলিব্রেট করাই হয় না। বাট এই বছরটা আমার খুব মানে আজকে হয়ে গেল প্রায় 15-20 দিনের ওপর, বারংবার এটা আমি রিপিটেড টাইম বাড়িতে বলছিলাম যে আমি মহাশিবরাত্রি এবারে বড় করে সুন্দর করে সেলিব্রেট করব, মা পার্বতীর জন্য একটা মিষ্টি শাড়ি কিনবো, বারংবার বলছিলাম। সো ইয়েস আমি সেলিব্রেট করব, বাট ক্লায়েন্টের পুজো নেবো কিনা সেটা এখনো শিওর নয়, লেটস সি, দেখা যাক, সেটা আমি তখন আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা সত্যি তুমি আমাদের জন্য হার্টবিট, এই রে না না হার্টবিট কিছু না, ঠিক আছে। হ্যালো অমব্রিজ, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? শাড়ির রংটা খুব সুন্দর, হ্যাঁ গো শাড়ির রংটা সত্যি খুব সুন্দর, ঠিক আছে। হ্যালো রঞ্জনা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো পিঙ্কি, হ্যালো প্রতীতি, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য স্টার। হ্যালো স্বাগতা, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? কালাও শৌচে করতে পারবো রিমেডি? রিমেডি করতে পারবে, বাট কালাও শৌচে পুজো তো ডেফিনেটলি করতে পারবে না, মানে মন্দিরে গিয়ে পুজো টুজো করা সেসব তো হয় না কালাও শৌচে। দিদি 16 সোমবার করার কি কোনো নিয়ম আছে বা এর কি বেনিফিট একটু বলো। 16 সোমবারের উপরে আমি কথা বলেছিলাম, আই থিঙ্ক 2020 মিডে বা এন্ডে এরকম কোনো একটা সময় আমি বলেছিলাম।
সো নিশ্চয়ই আবার ভবিষ্যতে বলবো। হ্যালো সুদীপ্তা আন্টি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দিদি। বাহ, খুব ভালো থেকো অমৃত। হ্যালো টুকি, কতদিন পর তোমাকে দেখলাম। হ্যালো রিমঝিম। না গো, বাড়িয়ে বলছি না, তোমরাও আমার ভালোবাসার মানুষ। মানে আমি সত্যি কথা বলছি, আমার জীবনের এটা মানে বলি তো তোমরা হয়তো ভাববে যে না না প্রিয়াঙ্কা হয়তো এটা মিন করছে না, বা ওটা একটুখানি হয়তো বাটার লাগাচ্ছে বা মাস্কা লাগাচ্ছে, বাট সেটা কিন্তু একদমই না। তোমরা আমার জীবনের ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি অলওয়েজ বিলিভ করি আমি যেটা আজকে আমি যতটা পিসফুলি লাইফ কাটাচ্ছি সেটার ওয়ান অফ দ্য মেজর রিজন তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত আনকন্ডিশনালি সাপোর্ট করেছো, আপস এন্ড ডাউনসে পাশে থেকেছো, খারাপ থেকে খারাপ সিচুয়েশনেও ভরসা হারাওনি, পাশে দাঁড়িয়েছো। সো তোমরা আমার মনে হয় যে তোমরা আমার সব থেকে প্রিয় মানুষ। মানে আমি খুব ইন্ট্রোভার্ট আর আমি মানুষের সঙ্গে একদম মিশি না। না মেশার অনেক কারণ আছে, সেটা আলাদা জিনিস, যাই হোক, বাট মানুষের সঙ্গে একদম মিশি না। আমি কোথাও সেই অর্থে আমার বন্ধু বান্ধব নেই। তো আমার যখন 10 মিনিট যদি টাইম থাকে আমি তোমাদের কথাই ভাবি। আমি ভাবি যে মেসেজটা একটু চেক করি কি বলছে লোকজন, একটা লাইভে আসি, তাহলে মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হবে। সো আমার কাছে তোমরা ভীষণ ইম্পর্টেন্ট, এইটুকু আমি বলতে পারি, এবং সারাটা জীবন ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে? মানে ভীষণ রকম ইম্পর্টেন্ট থাকবে। কারণ আমি যেদিন প্রথম এই প্রফেশনে, এই লাইভে, প্রফেশনটা বাদ দাও, এই লাইভ করেছিলাম যেদিন ফার্স্ট, সেদিনও আমার কোনো মানে এরকম ছিল না যে বিশাল কিছু আমি পারবো, এক্সপেকটেশনস, মানে পারবো মানে প্রফেশনাল ওয়েতে তো পারতামই, সেটা না, মানে লোকে আমাকে এতটা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করবে সেটা আমি কোনোদিন ভাবিনি, ঠিক আছে? কারণ আমার মনে হতো অ্যাস্ট্রোলজি কেপি সেটা কি আদৌ মানুষ মানবে? তারপরে আমি রোগা সোগা মানুষ একটা, আমি সেরকম ভাবে তিলক পড়ছি না, আমি মানে তখন অ্যাস্ট্রোলজির একটা আলাদা সংজ্ঞা ছিল। যখন আমি প্র্যাকটিস করতে শুরু করেছি 2019-এ, তখন একটা অ্যাস্ট্রোলজির আলাদা সংজ্ঞা ছিল, মানে মানুষ অ্যাস্ট্রোলজিদের অন্যভাবে দেখতো। সেখানে আমার কাছে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং যে আমি আদৌ পারবো কিনা, নতুন একটা প্যাটার্ন, নতুন একটা ধারা, যেখানে আমি বলছি কালসর্প বলে কিছু হয় না, মাঙ্গলিক বলে কিছু হয় না, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। সো আই ওয়াজ অন ফুল অফ ডাউট। তো তোমরা যদি প্রিভিয়াস লাইভ দেখো এখনো পর্যন্ত, তোমরা বারংবার একটা জিনিস দেখবে যে আমার চূড়ান্ত কনফিডেন্সের অভাব ছিল, আমি চূড়ান্ত রকম ভয় পেয়ে যেতাম, ঠিক আছে? আমি চূড়ান্ত রকম শেকি ফিল করতাম ক্যামেরার সামনে আসতে। সো ধীরে 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 তোমাদের অ্যাকসেপ্টেন্স, তোমাদের গ্রেসফুলি পাশে দাঁড়ানোটাই আমার নিজের কনফিডেন্সকে বুস্ট করেছে। তো আজকে দাঁড়িয়ে আমি একটাই সবসময় বলি, ইভেন আমি আমার অফিসে যখন কাজ করি, অনেক কাজ টাজ থাকে, আমি সবসময় বলি আজ থেকে 5 বছর আগের বা আজ থেকে 7 বছর আগের প্রিয়াঙ্কাকে দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই, বি কনফিডেন্ট, বি ইয়োর সেলফ। কিচ্ছু তোমার হাত থেকে যাবে না, তুমি যদি ঠিক থাকো সবকিছু পাবে, ঠিক আছে? তো এটা আমার সব সময় মনে হয় যে ওই 5 বছর আগে, 7 বছর আগের মানুষটা ভীষণ আন্ডার কনফিডেন্ট ছিল, ভীষণ রকম ফুল অফ ডাউটস ছিল। আজও আমি যদি লাইভের শুরুতে মন খারাপ নিয়ে লাইভ শুরু করি কোনো কারণে, সি অ্যাজ আই এম অলসো হিউম্যান বিং, আমার মন খারাপ হতে পারে, বাট এন্ড অফ দ্য লাইফ আমি পুরো ফুল অফ ভাইব্রেশনে থাকি, ফুল অফ লাভে থাকি, ফুল অফ জয়েতে থাকি, অ্যান্ড আই ট্রুলি ফিল যে তোমরা আমাকে সবসময় বলো যে আমি তোমাদের মোটিভেশন দিই, আমি তোমাদের হেল্প করি, বাট আমার জায়গায় আমার পায়ের জুতোটাতে কোনোদিন যদি পা গলাও তাহলে বুঝতে পারবে আমার জীবনে ভালো থাকার ওয়ান অফ দ্য মেজর রিজন তোমরা, ঠিক আছে? হ্যাঁ, তুমি অনেক অনেক কনফিডেন্ট আগের থেকে। হ্যাঁ, সো আমার যারা পাস্ট লাইভ গুলো দেখবে সেখানে ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে যে আমার সেই কনফিডেন্সটা কোনোদিনই ছিল না। হ্যালো দিশানি, কেমন আছিস বল? দিদি আমি জানি আজ এটার কোনো কথা হচ্ছে না, তবুও জিজ্ঞেস করছি যে থামের উপর রিং পরা, পরে পরে কখনো বলবো এটা নিয়ে। শাড়ির কালারটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, শাড়ির কালারটা সত্যি খুব মিষ্টি। মহাশিবরাত্রিতে আমাদের পূজনীয় প্লিজ এঞ্জেল, চেষ্টা করবো বুলবুল, চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো। অনেক ভাগ্য ভালো বা আমাদের, বা আমরা ভালো হয়তো কিছু করেছিলাম যে তোমাকে পেয়েছিলাম। এট দ্য সেম টাইম আমিও এটা ফিল করি, ঠিক আছে, যে আমি হয়তো খুব ভাগ্যবতী যে আমি মানুষকে সেবা করার একটা সুযোগ পেয়েছি। আমি ভীষণ হয়তো লাকি যে আমি তোমাদেরকে পেয়েছি যারা এট দ্য সেম টাইম শুধু সেবা নেয় না, বা কি বলবো ওটাকে, মানে আমি আমার কনসালটেন্সিটাকে সেবা হিসেবেই দেখি। আমি মহারাজজির একটা কথা মানি, যে কাজটা তুমি করছো সেটাকে সেবাতে কনভার্ট করো। তো যখন যে মোমেন্টে আমি প্রেডিকশন দিই, আমি সবসময় এটা বলি রাধারানী আমি এই প্রেডিকশনটা দিচ্ছি, তুমি আমাকে দিয়ে এটা বলাচ্ছ ক্লায়েন্টের কাছে, তো ঠিক হোক ভুল হোক তুমি দেখো সবটা ভালো করে।
আর এর যতটুকু এটার আমি সার্ভ করছি সেটার পূর্ণ আমি তোমার পায়ে দিলাম বলে আমি ছেড়ে দিই। তো আমি ভীষণভাবে কাজটাকে আর কাজ কখনো ভাবি না, আমি কাজটাকে সেবা হিসেবে দেখি, যার জন্য হয়তো এত কাজ করার পরেও আমি হেলদি ফিল করি বা আমার অতটা রেস্টলেস লাগে না। তবে হ্যাঁ, কাজটাকে সেবা হিসেবে দেখলেও মানে আমার মনে হয় তোমরাও অ্যাট দ্য সেম টাইম আমাকে যেভাবে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করো সেটা আমার কাছে বিশাল বড় পাওয়া। ঠিক আছে, আচ্ছা অনেক গল্প হয়ে যাবে, গল্প শুরু করলে গল্প শেষ হবার নয়, স্বাভাবিক সেটা, কারণ অনেকদিন পরে লাইভে এসেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে শিবরাত্রি নিয়েও কথা বলতে হবে। সো শিবরাত্রি নিয়ে যেটা বলা সেটা হচ্ছে এবছর 26শে ফেব্রুয়ারি আমরা শিবরাত্রি সেলিব্রেট করব। সো 26শে ফেব্রুয়ারি দিনের বেলায় পড়ছে আর 27শে ফেব্রুয়ারি সকালে এটা এন্ড হচ্ছে। তো শিবরাত্রি রাত্রের পুজো, তার জন্য 26শে রাতটাকে আমরা নেব। ঠিক আছে, অনেকে 27শে ফেব্রুয়ারিও পুজো করবে, সেটা ভুল কিন্তু কিছু নেই, কেন কি 27শে ফেব্রুয়ারিটাও কিন্তু গ্রহণ করা হবে, দুদিন থাকছে এবারে 26 এবং 27। কিন্তু হ্যাঁ 26 তারিখ যেটা আছে এই দিনটাকে আমি সেলিব্রেট করব, আর আমার সাজেশন তোমাদের প্রতি এটাই থাকবে যে তোমরাও সেলিব্রেট করো। আমি তোমাকে 19 থেকে ফলো করছি, তুমি এখন নিজে কনফিডেন্ট, তাই আমরাও ভালো আছি, তোমার থেকে ভালো থাকতে শিখেছি। থ্যাংক ইউ সো মাচ সঞ্চারী। রুদ্রাক্ষ বুকিং কবে পাবো আবার? শ্রেয়া আবার দেবো বুকিং, একটু টাইম দাও, প্রচুর মেসেজের চাপ হয়ে যায়। তো অ্যাকচুয়ালি কি বলতো, আমি লাইভও করি না, আমি লাইভে কোনো প্রোডাক্টও দেখাই না এখন, ইভেন আমি ফেসবুকেও পোস্ট করি না, কিন্তু তাও আমার প্রোডাক্ট পুরো নিমেষে চলে যায়। এবার কি হয়, এত বুকিং এর মেসেজ চলে এলে না আমার পক্ষে দেখাটা একটু চাপ, বিকজ আমি নিজেই দেখি, তো একটু টাইম দিলে আমি আবার করবো, তবে এই শিবরাত্রির আগে করবো। ঠিক আছে, একজন দিদিকে তোমার কথা বলেছিলাম এন্ড সে ফলো করে রিমেডি করে রেজাল্ট পায়, আমার এত ভালো লেগেছে যে কাউকে হেল্প করতে পেরে। থ্যাংক ইউ গুরুমা, সবটাই তোমার জন্য পসিবল। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, তুমি যে কাউকে সাজেস্ট করেছো, তুমি যে কাউকে বলেছো, তুমি যে কাউকে গাইডেন্স দিয়েছো, সেটাও তোমার কাছে মানে এটাও ভগবানের একটা মানে তরফ থেকে এটা একটা পুণ্য। ঠিক আছে, মানে সে দেখো তুমি তার কাছে মিডিয়াম ছিলে, আমিও মিডিয়াম, তার ওটা প্রাপ্তি ছিল, সে কোনো না কোনো ভাবে পেতো, কিন্তু কর্মটা এতে তোমার ভালো হয়েছে। ইভেন আমি সবসময় মনে করি যে যে কাজটা করছি সেটা সেবা, তাতে আমার কর্ম ভালো হচ্ছে। শিরডি ঘুরলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড, তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি। খুব ভালো থাকিস দিশানি, আরো 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 ভালো থাকিস। ঠিক আছে, মন প্রাণ থেকে চাই তুই খুব ভালো থাকিস। আমি ওয়েস্ট বেঙ্গলে এসেছি, তোমার সাথে দেখা হতে পারে কি কোনোদিন? না গো, এই মোমেন্টে আমি কোনো দেখা করছি না রুমাদি, আমি তোমাকে 2019 থেকে ফলো করছি। তুমি আচ্ছা পড়লাম ওটা। দিদি জেঠুর শরীর কেমন আছে? বাবার শরীর ভালো আছে, আজকে ফার্স্ট চেক আপ ছিল, অ্যান্ড ফার্স্ট চেক আপের পরে তোমার এটা চশমা টশমা এগুলো সব চলে গেছে, অ্যান্ড চোখের কন্ডিশন মাচ বেটার। ঠিক আছে রুমা, তোমাকে অনেক ভালো লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি অ্যাঞ্জেল হিলিং এর কোর্স করাও? করাই, সান প্লাস স্যাটার্ন বেটারমেন্ট ক্লাস এনো। আচ্ছা আনবো দিদি। মহাশিবরাত্রির মঙ্গল যা চলে গেল, তোমার রিমেডি করেই আমাদের মেয়ের বিয়েটা ঠিক হয়েছে, আর তোমাকেই আমার বিয়ের কার্ডটা দিতে পারছি না, কোথায় কেমন করে পাঠাবো জানিও, তোমার কথা মতো মেয়ে সবকিছু পরে। 3rd মার্চ ঠিক হয়েছে, 3rd মার্চ ঠিক হয়েছে। তুমি না একবার টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করো যে প্রিয়াঙ্কার অ্যাড্রেসটা দাও, আমি এটা পাঠাবো, কি বলে ওটাকে, কুরিয়ার করব এটা তোমার বিয়ের নিমন্ত্রণ পত্রটা। ঠিক আছে, তো সেটা একটুখানি বল। ঠিক আছে, চল। সো এবারে মহাশিবরাত্রির যেটা রয়েছে সেটা হচ্ছে রাত্রি আচ্ছা বেস্ট টাইম, এবার বেস্ট টাইম হচ্ছে রাত্রি 12টা 9 থেকে রাত্রি 1টা, মানে 26-এর রাত্রি 12টা 9, মানে সেটা 27 হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ 26 তারিখ সকালে পড়ছে, তো সেটা চলবে, এবং রাত্রিবেলায় 12টা 9 থেকে 1টা, এটা হচ্ছে সব থেকে বেস্ট মুহূর্ত, এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা টাইম। আমার ঘরে সরস্বতী পুজোর দিন সরস্বতী এসেছে, তোমাকে মেসেজ করেছি, তোমার বিজি শিডিউলের জন্য মেবি দেখতে পারোনি, তাই এখানে জানালাম। কংগ্রাচুলেশনস বিজয়া, আমি খবর পেয়েছি, খুব খুব ভালো থেকো, মা সরস্বতী সত্যি সরস্বতী দিয়েছে তোমাকে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, বিকজ আমি জানি তুমি চেয়েছিলে এটা। ঠিক আছে, তো খুব ভালো থেকো। আচ্ছা, সো 12টা 9 থেকে রাত্রি 1টা, এই টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম, তো এই টাইমে পুজো খুব ভালো হবে। এবার অনেকেই আছো যারা সারাদিন মানে কিছু না খেয়ে থাকতে পারবে না, তো তোমাদের মনে হতে পারে আচ্ছা আমি তো কিছু খাচ্ছি, তাহলে আমি কি রাত্রি 12টা 9 থেকে 1টা 20 পুজোটা করতে পারবো? অ্যাবসলিউটলি করতে পারবে, শুধু 2-3টে জিনিস মাথায় রাখবে।
তোমার যদি হেলথ কমপ্লিকেশন থাকে বা খুব অসুবিধা থাকে তাহলেই তুমি খাও, নচেত যদি সম্ভব হয় না খেয়ে। যদি মনে হয় না আমার হেলথ পারমিট করছে না, আমি সারাদিন কাজ করি, বাইরে যাই, আমার পক্ষে সম্ভব না, তাহলে তুমি খেতে পারো। কি খেতে পারো তুমি? সেটা একবার অন্ন খেতে পারবে, ঠিক আছে? অ্যান্ড একবার অন্ন যেটা খাবে সেখানে কোনো ধরনের অনিয়ন, গার্লিক, কোনো ধরনের ননভেজ একদমই থাকবে না। সিদ্ধ ভাত যেটাকে বলে, সেই সিদ্ধ ভাত তোমরা খেতে পারো, ঠিক আছে? সো এইটা তোমরা খেতে পারো। আর কি খেতে পারো? ফল খেয়ে থাকতে পারো। যদি চাও যে অন্ন খাবো না, সেটা তো খুবই ভালো কথা, অন্ন যদি না খাও তাহলে তোমরা ফল খেয়ে থাকতে পারো, দুধ, জল এগুলো খেয়ে, ডাব খেয়ে, তারপরে হচ্ছে তোমার লিকুইড জাতীয় জিনিস খেয়ে থাকতে পারো, ঠিক আছে? সো এইটা করতে পারো যদি হেলথ কমপ্লিকেশন থাকে। আর যদি সেটা না থাকে, সারাদিন প্লেন লিকুইডস ইনটেক করতে পারো। আমাদের শাস্ত্র কি বলে? আমাদের শাস্ত্র বলে যে দাঁতে কাটলে যে কোনো জিনিস চিবিয়ে আমরা যখন খাই তখন কিন্তু যে ফাস্টিং যেটাকে বলে একদম, সেটা ব্রেক হয়। তো যদি মনে হয় যে না আমি পারবো না কোনোভাবেই, ফল খেতে পারো, রাইস খেতে পারো, ঠিক আছে? তো অন্ন খেলে একবার খাবে, এক পাকের অন্ন খাবে, মানে দুবার তিনবার করে রান্না করে আলাদা আলাদা ভাবে না, একবারে বসে যতটুকু গ্রহণ করতে হবে অন্ন সেইটুকু গ্রহণ করবে, গ্রহণ করে উঠে যাবে যদি মনে হয় হেলথ কমপ্লিকেশন আছে। আর যদি মনে হয় না, যেমন আমি ভেবেছি এবছর যে আমি এবছর না খেয়েই থাকবো, তো আমি ভেবেছি যে আমি প্রচুর প্রচুর লিকুইডস ইনটেক করবো। অনেকে কি করে নির্জলা করে, নির্জলা আমি করতে পারবো না, ঠিক আছে? সো অনেক অনেক লিকুইডস আমি ইনটেক করবো, লাইক আমি ডাব এনে রাখবো, তারপরে হচ্ছে জল, তারপরে হচ্ছে দুধ যতটা পারবো। দুধ আমার খুব একটা শুট করে না অবশ্য, এখন খাবো না, দুধ অবশ্য শুট করে না আমার, তো দুধ জাতীয় জিনিস আমি অ্যাভয়েডই করি। তো বাকি লিকুইডস যেগুলো থাকবে সেগুলো খাবো। তাহলে কি হবে? আমি ব্যালেন্সে থাকবে বডি, এরকম হবে না যে আমার শরীর খারাপ হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমি শান্তিভাবে করতে পারবো, শান্তিতে আমি ঠাকুরকে স্মরণও করতে পারবো। ফর মি হাইড্রেশন ইজ মাস্ট। আমি একটা জিনিস ভীষণ মানি যে উইদাউট হাইড্রেশন আই ক্যান্ট সার্ভাইভ, ঠিক আছে? আমি দেখেছি অনেকে নির্জলা করে, ফর মি ইটস ইম্পসিবল। মানে স্পেসিফিক্যালি এই বয়সে এসে, যখন অল্প বয়স ছিল ঠিক ছিল, নাও আমার যে এজ আমি চলছে, এই এজে বা আমি হয়তো আমার মনে হয় এরপরে আরো এই প্রবলেমটা আসবে, আমার পক্ষে উইদাউট হাইড্রেশন থাকা অসম্ভব। আই নিড ওয়াটার, আই নিড লিকুইডস ইন মাই লাইফ। মানে আমি লিকুইডে অনেকটা বেঁচে আছি, জল খাওয়া আমি অনেকটা বাড়িয়েছি আমার মনে হয়, এবং আমি যতটা পারি আমি হাইড্রেট করার চেষ্টা করি। আমি দেখেছি এটা শুরু তো করেছিলাম অন্য পারপাসে, এরকম না যে ফর হাইড্রেশন, শুরু করেছিলাম ফর স্কিন, ফর হেয়ার, বাট নাও এই মোমেন্টে দাঁড়িয়ে মানে এমন হয়ে গেছে যে আমি এটা ছাড়া চলতে পারবো না। সো হাইড্রেশন ইজ ভেরি ম্যান্ডেট ফর মি, ঠিক আছে? ওয়ারিশের জল খাওয়া যেতে পারে যদি সুগার না থাকে, এক্স্যাক্টলি সাবু দুধ কলা খাওয়া যেতে পারে। আচ্ছা, বলা হয়ে গেল এটা। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে অ্যাঞ্জেল, আমার মায়ের বার্থডে কি পায়েস করে একটু গরিব মানুষকে খাওয়ানো যাবে? একদম যাবে, খাইও তাহলে। হ্যালো চুমকি, থ্যাংক ইউ ফর সেন্ডিং দ্য স্টার। আচ্ছা, সো এবার নেক্সট যেটা বলা সেটা হচ্ছে 4টে প্রহর থাকে। সো ফার্স্ট প্রহর হচ্ছে সন্ধ্যা 6:19 থেকে রাত্রি 9:26। সেকেন্ড প্রহর রাত্রি 9:26 থেকে রাত্রি 12:34, ঠিক আছে? তো যারা 4 প্রহরে পুজো করবে 4 প্রহরে করতে পারো, কেউ চাইলে একবারে পুজো করতে পারো, কেউ চাইলে 26 তারিখ ভোরবেলায় সকালবেলায় পুজো করে নিতে পারো, ঠিক আছে? না আরো ভালো হয় যদি তোমরা মানে ভোরবেলায় পুজো করবে, রাত্রে কোনো পুজো রাখবে না, তাহলে 27 তারিখের ভোরটাকে চুজ করো। যদি মনে হয় যে রাত্রিবেলায় পুজো দেব ঠাকুরকে, তাহলে 26 তারিখ করো, যেটা আমি করব, এবং আমি সাজেস্ট করবো তোমরা সেটাই করো। বাট যদি মনে হয় যে না আমি কোনোভাবেই রাতে ঠাকুরের পুজো করতে পারবো না, আমার কিছু প্রবলেমস রয়েছে, তাহলে 27 তারিখ তোমাকে করতে হবে সকালবেলা, একদম ফার্স্ট মর্নিং সকালবেলা 6টা সাড়ে 6টার মধ্যে স্নান করে ভগবানকে পুজো দিতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে 4 প্রহরের পুজো একবারে করে নিতে পারো, মানে মনের ভাব এটাই রাখবে যে আমি 4 প্রহরের পুজো একবারে করছি, ঠিক আছে? আর আমি যেটা করব আমি আমারটা বলি, সেটা হচ্ছে রাত্রি 12:09 থেকে 1টা, যে সময়টা হচ্ছে সব থেকে বেস্ট মুহূর্ত, বেস্ট টাইম, ওই সময় আমি 4 প্রহরের পুজো ভাব রেখে একবারে পুজোটা করে নেব। সো প্রথম প্রহর, যারা এবার অনেকে 4 প্রহরে করে তাদেরটা আলাদা, তারা পারবে, তারা করবে যেটা সন্ধ্যা 6:09 থেকে রাত্রি 9:26 একটা প্রহর, রাত্রি 9:26 থেকে 12:34 রাত্রি, এটা একটা প্রহর, 12:34 থেকে 3:41 এটা একটা প্রহর, বাকি রেস্ট হচ্ছে আমাদের যেটা
বলে চতুর্থ প্রহর, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের 4 প্রহর। তো 4 প্রহরের পুজো 4 প্রহরে করতে পারো, অরেলস 26 তারিখ যেটা আছে সেই দিনই রাত্রি 12টা 9 থেকে 1টার মধ্যে পুজো করে নিতে পারো। সো আমি বলে দিলাম প্রহরের টাইমগুলো, যে কোন টাইমটা ভালো হবে, 4টে প্রহরের বেস্ট টাইম কি রয়েছে আর ওভারঅল বেস্ট টাইম কি রয়েছে। নাও ওয়াই শিবরাত্রি সো স্পেশাল অ্যান্ড ওয়াই উই শুড ডু দ্যাট, ঠিক আছে। মানে শিবরাত্রি কেন এতটা ভালো, শিবরাত্রি করলে কি রেজাল্ট পাওয়া যায়, আজকে একটু সেটা নিয়ে কথা বলি, তারপর নয় রিমেডিতে যাব। শিবরাত্রি যেদিন সেলিব্রেট করা হয়, বলা হয় যে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন হলাহল বিষ উঠেছিল, ঠিক আছে। সো হলাহল বিষ শিবরাত্রির দিনেই, মানে এই দিনটাতেই, এই চতুর্থীর দিন, ঠিক আছে, কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন তো মহাশিবরাত্রি করা হয়। তো এই দিনকেই নাকি ভগবান শিবশম্ভু হলাহল বিষকে নিজের গলায় ধারণ করেছিলেন। সো এটা হলো একটা ইম্পর্টেন্ট ডে। সেকেন্ড কি, এই দিন বলা হয় শিব পার্বতীর বিবাহ হয়েছিল। দ্যাটস ওয়াই ম্যারিড লাইফ রিলেটেড যত রকমের রিমেডি রয়েছে এই দিন খুব ভালো রেজাল্ট দেয়। থার্ড হচ্ছে বলা হয় যে শিবশম্ভুর যে প্রকৃতি, মানে শিবলিঙ্গের যে আকার বা রূপ, সেটা এই দিন এসেছিল। কিভাবে এসেছিল না, ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে কথা হচ্ছিল যে কে বেশি বড়। অ্যাকচুয়ালি অনেকে এগুলো শুনলে বলবে আচ্ছা ভগবানরা যদি এটা নিয়ে তর্ক করে তাহলে মানুষের তো তর্ক করাটা স্বাভাবিক, ভগবান কি করে কে বেশি বড় সেটা নিয়ে তর্ক করতে পারে। সবসময় জানবে এগুলো লীলার একটা পার্ট। সেই দিন চেয়েছিলেন যে মহা শিবরাত্রির দিনেই শিবশম্ভু, মানে এই চতুর্থীর দিন, চতুর্দশীর দিন, সরি চতুর্থী বলছি, চতুর্দশীর দিন তোমার হচ্ছে শিবলিঙ্গের আকারটা আসুক। এটা একটা লীলার পার্ট, তাই লীলার পার্ট হিসেবেই এটাকে রাখবে। কখনোই এটা ভাববে না যে দুজন দুজনের মধ্যে এরকম বলতে পারে। সো ভগবান শিবশম্ভু এবং ভগবান বিষ্ণুর, সরি ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে কথা হচ্ছিল কে বেশি বড়, কে বেশি সব থেকে বেশি, কে কি বলবো, সব থেকে বেশি কার পুজো হয়, সব থেকে বেশি কার এনার্জি রয়েছে, কার শক্তি রয়েছে। তো সেই সময় মহা শিবরাত্রি, মানে এই দিনটাতে যখন তর্ক বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে, এই কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন, ঠিক আছে, একটা আকার নিয়েছিল, আকার নিয়ে বড় এরকম লম্বা, একদম বিরাট, উপর থেকে নিচ অব্দি একটা বড় তোমার হচ্ছে শিবলিঙ্গ প্রকট হয়, এবং যেটার আলো, যেটার এনার্জিটা অন্যই রকমের ছিল। তার আগে অবধি বলা হয় যে ভগবান শিবলিঙ্গের কোনো রূপ ছিল না। তার আগে অবধি মহা শিবরাত্রির এই দিন আগে অবধি ভগবান শিব শম্ভুকে পুজো করা হতো। যেরকম ভাবে ভগবান বিষ্ণুকে পুজো করা হয়, যেভাবে ব্রহ্মাদেবের পুজো হয়, সেম ওয়েতে পুজো করা হতো। তো তখন কি হয়েছে, ভগবান বিষ্ণু বলছেন আমি একটা দিকে যাচ্ছি, তুমি আর একটা দিকে যাও, মানে ব্রহ্মাকে বলছেন যে তুমি একটা দিকে গিয়ে দেখো যে কোথায় এটার এন্ড, আমি গিয়ে দেখি কোথায় এটার এন্ড। দুজন, একজন উপরে একজন নিচে, ঠিক আছে, দেখতে থাকে। যখন যাচ্ছে দেখতে 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 না পেয়েছিল আদি, না পেয়েছিল অন্ত। সেই জন্য বলা হয় ভগবান শিবশম্ভুর না রয়েছে আদি, না রয়েছে অন্ত। তিনি সর্বদা রয়েছেন, তিনি সব সময় রয়েছেন, এবং তিনিই শিবশম্ভু। তো যখন দেখছেন, দেখতে পেলেন না, যখন দুজনেই উঠে এলেন, তখন তার মধ্য থেকে ভগবান শিবশম্ভু প্রকট হয়েছিলেন। প্রকট হয়ে বলেছিলেন যে আমি শিব, আমি সেই যার না আছে আদি, না আছে অন্ত, এবং এই তর্ক বিতর্ককে থামানোর জন্য আমার এই রূপ নেওয়া। আমি সৃষ্টির আদি সময় থেকে রয়েছি, আমি সৃষ্টির সময় থেকে আছি, আমার ঊর্জাও কিন্তু অনেকটাই, এবং আমিও কিন্তু এই সৃষ্টির একটা বড় অংশ, বা আমি সৃষ্টিকে তৈরি করার পিছনে আমারও ভূমিকা রয়েছে। তো এইভাবে কে বড় কে ছোট কিন্তু হয় না। সো এইভাবে পুরো জিনিসটা হয়েছিল, যার জন্য বলা হয় যে এই দিন ভগবান শিব শম্ভুর যে লিঙ্গ রূপ সেটা এসেছিল। আর তোমরা কম বেশি সবাই জানো, বারংবার আমি বলি, আমার দেশের বাড়ি তারকেশ্বরে, যেখানে আমার অনেকটা সময়, অনেকটা বছর কেটেছে। আর ভগবান শিবের যে কি মহিমা, সেই মহিমা আমার থেকে ভালো কেউ তোমাদের প্রত্যক্ষভাবে বলতে পারবে না। তার কারণ আমি এর আগেও বলেছিলাম কোনো একটি লাইভে যে আমার হার্নিয়া হয়েছিল, আমি সার্জন দেখিয়েছিলাম, খুব ছোট ছিলাম আমি তখন, ছোট মানে 4-5-এ পড়বো, ঠিক আছে। আমার হার্নিয়া হয়েছিল, বেশ বড় হার্নিয়া হয়েছিল। তো আমি তখন বর্ধমানে এসে সার্জনকে দেখিয়েছিলাম, সেই সময় তৎকালীন বিশাল বড় সার্জনকে দেখিয়েছিলাম, এবং যখন দেখাই তখন তাছাড়াও আরেকজন মেডিসিনের ডক্টরকে দেখিয়েছিলাম। তখন যেটা বলেছিলেন যে এটা অপারেশন করতে হবে,
কিন্তু আমি অপারেশন আমাদের বাড়িতে করাইনি, কারণ আমাদের একটা ভয় ছিল যে হার্নিয়া একটা সাইডে অপারেশন হলে সেকেন্ড আর একটা সাইডে কিন্তু উঠে যায়, তো সেই একটা ভয় কিন্তু থাকে। তো সেই জন্য আমাদের বাড়িতে বলা হয়েছিল আচ্ছা ঠিক আছে, লেটস টেক এ চান্স, একটা চান্স নেওয়া হোক, যদি না হয় দেন অপারেশন। শিবশম্ভুর কথা স্মরণ করে, ভগবানের নাম করে নারকেল তুলে রাখতে হয়েছিল, শুকনো নারকেল, এবং সেই নারকেল রেখে তাকে দেখে পুজো দেওয়া। এটা একটা বারংবার আমি বলি, তোমরাও যদি কোনো বড় সড়ো রোগ তোমাদের মধ্যে হচ্ছে, এই ছোট্ট জিনিসটা করতে পারো, বাবা তারকনাথকে স্মরণ করে নারকেল রেখে সেই নারকেলকেই বাবার রূপ ভেবে প্রত্যেকদিন একটু ধূপ দেখানো, প্রণাম করা, এটা যদি করতে পারো, ঠিক আছে, আমার নিজের আমি বলছি ভালো হয়ে গেছে। আজ অব্দি কোনো অপারেশন লাগেনি, অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক্যাল। পরে যখন 1 বছর পরে এসে ডাক্তারকে দেখাই, ডক্টর বলছে ইটস কমপ্লিটলি কিওর্ড, যেটা খুবই ম্যাজিক্যাল। হার্নিয়া কিন্তু ওইভাবে চলে যায় না, ঠিক আছে। সো ভগবান, হ্যাঁ বলেছিলে, আমি বলেছি এই জিনিসটা। সো ভগবান শিবশম্ভুর যে কি রূপ, ওনার যে কি প্রকৃতি, সেটা তারকনাথের যে, বাবা তারকনাথের যে কি মহিমা, যারা তারকেশ্বরবাসী তারা খুব ভালো করে জানে। বাবার কাছে ধর্ণা দিয়ে লাখ লাখ মানুষ পড়ে থাকে, আমি জানি না তোমরা জানো কিনা, লাখ লাখ মানুষ ধর্ণা দেয় বাবার কাছে। বাবার কাছে এই মহাশিবরাত্রিতে লাখ লাখ মানুষ জল দিতে আসে বাবার পায়ে, বাবার মাথায়। এবং বাবার এই যে যখন ধর্ণা দিয়ে পড়ে থাকে, বাবা বিভিন্ন রকমের ভয় দেখায়, বিভিন্ন রকমের ভীতি দেয়, তারপরে বাবা স্বপ্নাদেশ দেয় এবং সেখানে মানুষের রোগ মুক্তি দেয়। হয়তো শুনতে আজকের দিনে দাঁড়িয়ে একটুখানি এরকম হবে যে এটাও কি আদেও সম্ভব। যদি সত্যি কথা বলতে বলো, আমি যদি নিজেই প্রফেশনে না থাকতাম আমারও একটু ডাউট লাগতো, কারণ আমি নিজেও তো মেডিকেল প্রফেশনে আছি। আমার মনে হতো কি সব ভাঁওতাবাজি কথা বলছে, যে ঠিক আছে ভগবান অনেকটা ভালো করে রিলিফ দেয় মানছি, কিন্তু রোগ থেকে এইভাবে মুক্তি দিয়ে দিতে পারে, এটা মনে হতেই পারে। কিন্তু না, সেটা কিন্তু হয়, মানে অ্যাটলিস্ট আমার সাথে হয়েছে। মানে একটা কথা আছে জানো তো, মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে তো তর্কের কোনো শেষ নেই, কিন্তু হ্যাঁ বিশ্বাসটা ভীষণ দরকার। আচ্ছা, কেউ সবাই জিজ্ঞেস করছো নারকেলটা কি করলে, নারকেলটা নিয়ে গিয়ে তোমরা জলে ভাসিয়ে দিতে পারো বা তারকনাথের তলায় দিয়ে আসবে, এবং যখন রোগ মুক্তি হবে তোমাকে ভালো করে ভগবান শিবের পুজো দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো সেটাও একটু মাথায় রেখো যে ভগবান শিবশম্ভুর পুজো দিতে হবে ভালো করে তারকনাথ তলায় গিয়ে, তারকনাথের মন্দিরে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটু ব্যাক করি রিমেডিয়াল পার্টে। শ্রাবণ মাস কেন, সব মাসেই, ফাল্গুন মাস, চৈত্র মাস, শ্রাবণ মাস, বিশেষ করে শ্রাবণ চৈত্র। আর আমাদের মজার জিনিস কি ছিল, আমাদের প্রত্যেক সোমবার স্কুল অফ থাকতো, মানে আমি তো স্কুলটা পুরো ওখান থেকে করা, তো আমার প্রত্যেক সোমবার আমাদের স্কুল অফ থাকতো। মানে এটা আমাদের জন্য ভীষণ মজার, বিকজ টিচাররা তো আসতে পারবে না, টিচাররা যে আসবেন ওনারা তো ট্রেনে উঠতে পারবে না, এত কোটি কোটি শরণার্থীরা আসেন, ঠিক আছে। ম্যাম তোমার শিবরাত্রি রিমেডি হিট, আগের ইয়ারে শিবরাত্রি রিমেডি গুলো কি এবারে করা যাবে? একদম করা যাবে, ঠিক আছে। বিশ্বাস একমাত্র মার্গ, সেটাই হচ্ছে কথা, বিশ্বাসটা ভীষণ দরকার। হ্যাঁ সোহিনী, বসানো যাবে, ঈশ্বরের উপর সত্যিই কি আছে আমি জানি না। না, ওটাই তো বললাম যে ভগবান এমন একটা জিনিস, যেটা জিনিস বলাটা ভুল, ভগবান এমন একটা শক্তি যার উপর বিশ্বাস করলে না পাহাড়কেও টলানো যায়। মানে পাহাড়কে তো টলানো যায় না, কিন্তু ভগবানের বিশ্বাস এবং ভগবানের কাছে শরণাগতি দুটো জিনিস একটা সাংঘাতিক জিনিস আমি মনে করি। যে মানুষ যখন ভাববে যে হে নাথ আমার কেউ নেই, তুমিই আছো, দ্যাটস দ্য টাইম ম্যাজিক স্টার্ট হয়, দ্যাটস দ্য টাইম, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ভগবান না যখন চায় যে তার স্পিরিচুয়াল জার্নি শুরু হয়, যখন কোনো মানুষের আধ্যাত্মিক জীবনের স্টার্টিং শুরু হয়, তখন না সে চারপাশটাকে পুরো ফাঁকা করতে থাকে, সমস্ত মানুষদেরকে ধীরে ধীরে সরাতে থাকে। কারণ না সরলে, শুধু মানুষ না, খারাপ এনভায়রনমেন্ট, খারাপ জায়গা, অনেক কিছুকে সরাতে থাকে, খারাপ ভালো মিলিয়ে। সবসময় যে খারাপ সরে তেমন নয়, ভালোও কিন্তু সরে। এটাতে কি করে, শরণাগতি। আমাদের সামনে যখন, এটা মহারাজজি একদিন বলছিলেন যে যখন দ্রৌপদীকে আনা হয়েছে, বস্ত্র ওনার হরণ করা হচ্ছে, উনি না প্রথমে কখনো শ্রীকৃষ্ণকে ডাকেননি, উনি প্রথমে না চারপাশে সবার দিকে তাকাচ্ছেন, উনি আশা করছেন তারা এসে ওনাকে হেল্প করবে, কিন্তু করেনি। যখন করেনি তখন শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন, ডেকে উনি যখন দেখলেন সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ এলেন। তো শরণাগতিটা দরকার। তুমি যদি প্রথমেই ভাবো আমার এই প্রবলেমটা রয়েছে, আচ্ছা এর কাছে যাবো, আমি এর কাছে যাবো, না, ভগবান কাছে যাব, ভগবানের পায়ে পড়বো যে তুমি আমার সব, তুমি ভালো করলে তুমি ভালো, তুমি মন্দ করলে তুমি মন্দ, আমি জানি না কি ঠিক কি ভুল, শরণাগতি। তুমি যা করবে তার ওপরে কোনো
রাস্তা নেই, তুমি যেটা করবে আমি সেটাকেই চোখ বন্ধ করে আমার জীবনে মানবো। এই শরণাগতিটা ভীষণ দরকার। তো সেই জন্য অনেক সময় আমাদের চারপাশটা একটু ফাঁকা করেন ভগবান, যাতে করে সেই শরণাগতিটা আমাদের মধ্যে আসে। ঠিক আছে, আচ্ছা এবারে চলো এখান থেকে বেরোই। তো যার জন্য এই দিনটা, শিবরাত্রির দিনটা ভীষণ প্রিসিয়াস, এবং এই দিনটাতে খুব ভালোভাবে আমরা পুজো করে রেজাল্ট পেতে পারি। আচ্ছা, এবারে মহাশিবরাত্রি যেদিন পড়ছে না, এই দিনে পড়ার জন্য 3টে রাশির ওপরে ভরে ভরে ব্লেসিংস থাকবে আগামী 15 দিন, মহাশিবরাত্রির থেকে 15 ডেজ। সো 3টে রাশি কি কি? কর্কট, সিংহ এবং কুম্ভ। না, আমি তো খুব হ্যাপি, বিকজ কুম্ভ রাশি এমন একটা রাশি যে রাশির ওপরে মানে ভগবানের ব্লেসিংস একটু কম থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, ঠিক আছে, আমি খুব হ্যাপি যে এই বছর মহাশিবরাত্রির এই যে দিনের যে প্ল্যানেটারি পজিশনস, সেটা আমাদের এই রাশির ওপরে খুব ভালো রেজাল্ট দেবে। ঠিক আছে, সো কর্কট, সিংহ, কুম্ভ, তোমরা যদি এরকম কিছু ভাবছো যে নতুন কিছু বিজনেস স্টার্ট করবে, নতুন কিছু ভালো ভেঞ্চার স্টার্ট করবে, প্রপার্টি পারচেস করবে, কিছু ভালো জিনিস কিনবে, খুব ভালো টাইম জবের জন্য, জব চেঞ্জের জন্য, নতুন বিজনেসের জন্য। সো এই সময়টা ভালো, ফিনান্সিয়াল ওয়েতে এই সময়টা সাউন্ড করবে, সেটা কিন্তু বোঝায় ফিনান্সিয়ালি আরো বেটার সিচুয়েশন আসবে। কর্কট, সিংহ এবং কুম্ভ, সেটা বলা যেতে পারে। তুমিও হ্যাপি, সত্যিই হ্যাপি। ঠিক আছে, মকরে থাকবে না গো, না মানে এই বছর শিবরাত্রির জন্য যে এটা রয়েছে, ব্লেসিংসটা আছে, সেটা 3টে রাশির উপরেই পড়ছে, কর্কট, সিংহ এবং কুম্ভ। কুম্ভ আমার দিদি, হ্যাঁ কুম্ভ আমারও। ঠিক আছে, আচ্ছা এই তো গেল এবার রাশির কথা। কুম্ভর মানুষরা খুব ভালো হয়, আমিও ভালো। আচ্ছা এবারে একটু রিমেডিয়াল পার্টে আসি। আচ্ছা, ভগবান শিব শম্ভুকে পঞ্চামৃত দিয়ে পুজো করা উচিত। পঞ্চামৃতের মধ্যে কি থাকে? দুধ, দই, চিনি, মধু, ঘি। ঠিক আছে, এই 5টা জিনিস দিয়ে আমাদের পুজো করা উচিত। আর কি করা উচিত? গঙ্গা জল দেওয়া উচিত, ফুল ফল রাখা উচিত ভগবান শিব শম্ভুর সামনে। এবারে স্পেসিফিক 2-3টি রিমেডি বলবো, ঠিক আছে, যে 2-3টি রিমেডি কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। 26 তারিখে যারা যারা পুজো করছো ভগবান শিবের, যারা যারা এই দিনটাকে সেলিব্রেট করছো, তারা যদি না খেয়ে থাকো, তাহলে পরের দিন সকাল 6টা 48 থেকে সকাল 8টা 54-র মধ্যে তোমরা ফাস্টিংটাকে কাটতে পারো, মানে কিছু খেতে পারো, সকাল 6টা 48 থেকে সকাল 8টা 54। ঠিক আছে, আচ্ছা এবারে একটুখানি তোমাদের রিমেডিয়াল পার্টে আসি। টাইমগুলো একটু লিখে রেখেছিলাম যাতে কোনো গন্ডগোল না হয়। দাঁড়াও, এবারে রিমেডিয়াল পার্টটা শান্তিতে। আচ্ছা, সো যেটা শুরুতেই বললাম যে মন্ত্রের ওপর থেকে কিলক এই দিন উঠে যায়। তো যেহেতু কিলক উঠে যায়, সেহেতু যে কোনো মন্ত্র এই দিন সিদ্ধ হয়। নাও হোয়াট ইজ কিলক? ঠিক আছে, নাও হোয়াট ইজ কিলক? হ্যাঁ, শিব শম্ভুকে কি কি দিতে হবে কিনা সব রিমেডি, সেগুলো তো আসছি। সো কিলকটা কি সেটা বুঝতে হবে। কিছু মন্ত্রকে প্রোটেক্ট করার জন্য, যাতে সেটা হার্ম না করে অন্য মানুষের এবং সেটার কোনো নেগেটিভ ইউজ না হয়, ভগবান শিব শম্ভু মন্ত্রগুলোকে বেঁধে দিয়েছিলেন। সেই মন্ত্রগুলো মানে সারা বছরে 4টে অকেশনে ওপেন হয়ে যায়। ঠিক আছে, সেই কিলকটা সরে যায়, সেই বাধাটা খুলে যায়, এবং সেই সময় আমরা মন্ত্র উচ্চারণ করলে প্রচন্ড ভালো রেজাল্ট পাওয়া যায়। সো কিলক উঠে যাবে, দ্যাটস ওয়াই এই দিনে যে কোনো মন্ত্র যখন চ্যান্টিং করবে, ভগবান শিব শম্ভুর মন্ত্র, এই দিন ভগবান রামের পুজো, শ্রীরামের পুজো খুব ভালো মানা হয়, হনুমানজির পুজো খুব ভালো মানা হয়, কারণ 11তম রুদ্র অবতার হচ্ছে ভগবান শিব শম্ভুর হনুমানজি, সেই জন্য সেটাও কিন্তু ভীষণ ভালো মানা হয়। নাও কি করতে হবে, কিভাবে পুজো করবে, এবারে আমি আমার মতো ছোট করে বলছি, তোমরা তোমাদের মতো একটুখানি গুছিয়ে নিও। প্রথম জিনিস হচ্ছে, অবশ্যই বাড়িতে একটু আখের রস রাখার চেষ্টা করবে। আগের দিনও নিয়ে আসতে পারো, ওই দিনও আনতে পারো মার্কেট থেকে। আখের রস দিয়ে ভগবান শিব শম্ভুকে স্নান করাবে, শিব শম্ভুকে গঙ্গা জল দিয়ে স্নান করাবে, ভগবান শিব শম্ভুকে তার সঙ্গে সঙ্গে দুধ দিয়ে স্নান করাবে। না, অনেক মানুষ বলে দুধ দান করা উচিত রাদার ভগবান শিব শম্ভুর কে দেওয়ার থেকে, ঠিক আছে।
তো আমার মনে হয় আমরা অনেক বেশি কসমেটিক্স ইউজ করি, অনেক বেশি জামা কাপড় কিনি, তাহলে সবই দিয়ে দেওয়া উচিত, দান সবই করা উচিত। যদি আমি নিজের জন্য এত কিছু করতে পারছি, তাহলে যে ভগবান এই গোটা সৃষ্টি তৈরি করেছেন সেই ভগবানকে ভালোবেসে এইটুকু তার জন্য করাই যায়। অ্যাকচুয়ালি হলাহল যে বিষটা গ্রহণ করেছিলেন তার যে ঊর্জা, ঠিক আছে, সেই ঊর্জাটা খুব স্ট্রং ছিল, যেটা জ্বলন তৈরি করতো। আর তার জন্যই কিন্তু ভগবান শিবশম্ভুর উপরে জল, দুধ, এই ধরনের ঠান্ডা জাতীয় জিনিস দেওয়া হয়, আখের রস, এই ধরনের ঠান্ডা জাতীয় জিনিস দেওয়া হয়, যাতে তার বলা হয় যাতে তিনি শান্তিতে থাকেন, তিনি পিসফুল স্টেটে থাকেন। এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে যে আমরা এগুলো তো করবোই, তাছাড়াও সবজি, ঠিক আছে, অনেকে এটা জানে না, বাট অনেকে জানবে যারা আমার লাইভ পুরনো দেখে, ঠিক আছে। তো ভগবান শিবশম্ভুকে সবজি দেওয়া উচিত, ঠিক আছে, চাল, ডাল, সবজি সমস্ত দেওয়া উচিত। ভগবান শিবশম্ভুর উপরে সর্ষের তেলের অভিষেক করা হয় শত্রু দমন করার জন্য। ভগবান শিবশম্ভুর উপরে যদি সর্ষের তেল চাপানো হয় এবং চাপাতে চাপাতে দিতে দিতে আর কি, সেই সময় যদি ভগবান শিবশম্ভুকে বলা হয় যে আমার এই শত্রু এই ক্ষতি করছে, তার চরমতম কিন্তু ক্ষতি হতে পারে, যে যার জন্য আমি বলি কখনোই এটা করা উচিত না যদি না খুব এমার্জেন্সি থাকে, ঠিক আছে। সো ভগবান শিবশম্ভুর ওপরে সর্ষের তেল দেওয়া হয়, অভিষেক করানো হয়, সর্ষের তেল গায়ে ভালো করে দিয়ে বোলানো হয়, শত্রু দমনে, শত্রুর থেকে প্রোটেকশনে, শত্রুকে একদম ধরাশায়ী করতে, পরাজিত করতে হেল্প করে, কোর্ট কেস থেকেও কিন্তু রিলিফ দেয়। সো এই গেল ছোট ছোট জিনিস যেগুলো করবে। চিনি দুধের মধ্যে মিক্স করে ভগবান শিবশম্ভুর মাথায় দিতে পারো। যদি আখের রস না পাও, চিনি জলে গুলেও ভগবান শিবশম্ভুর মাথায় দিতে পারো। তার জন্য তাতে কি হয়, যখন তুমি চিনি দেবে তখন রিলেশনশিপ বেটারমেন্ট হবে, রিলেশনশিপে বেটারমেন্ট আসে, রিলেশনশিপ ভালো হয়। বেল গাছের তলায় দাঁড়িয়ে যদি ওই দিন মানে শিবরাত্রির দিন বেল গাছের তলায় দাঁড়িয়ে যদি তোমরা দান করতে পারো, কি দান করতে পারো? ঘি দান করতে পারো, তার যে পুণ্য সেটা অসম্ভব পুণ্য মানা হয়, জীবনের বড় থেকে বড়, ছোট থেকে ছোট সমস্যা দূর করতে হেল্প করে। নেক্সট জিনিস কি? এমন কোনো মন্দির যে মন্দিরটা খুব বেশি সেলিব্রেট হয় না, তোমরা যদি শিবরাত্রির আগের দিন এবং শিবরাত্রির দিন যে কোনো একদিন করলেও হবে, সেটা হচ্ছে ঝাঁট দিয়ে দাও, ভালো করে পরিষ্কার করে দাও, তাহলে কিন্তু ভীষণ ভালো পুণ্য হয় এবং বলা হয় যে অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা যেটা ওয়েট করে আছে সেটা কিন্তু পূর্ণ হয়। ভগবান শিবশম্ভুর কাছে যদি ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ জ্বালা হয়, সেটাও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেয়। এবারে আসি মহা রিমেডিতে। মহা রিমেডি কি? দুটো। প্রথম হলো সন্তান যাদের প্রেগনেন্সি আসছে না, তারা কি করবে? সন্তান গোপাল মন্ত্র এই দিন ভগবান শিবশম্ভুর সামনে বসে পাঠ করবে। পাঠ করতে না পারলে ইউটিউবে শুনবে, গুগল করলেই তোমরা সন্তান গোপাল মন্ত্র পেয়ে যাবে। সেই মন্ত্রটা কতবার পাঠ করবে? 1008 বার পাঠ করবে। যদি মনে হয় 1008 বার পাঠ করতে পারছি না, তাহলে 21 বার, যদি সেটাও সম্ভব না হয় তাহলে 11 বার, ঠিক আছে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে তোমরা শুনতে পারো, পাঠ না করলে 11 টাইমস শুনতে পারো। প্রেগনেন্সিতে এটা হেল্প করে। রিলেশনশিপের জায়গায় চূড়ান্ত সমস্যা, রিলেশনশিপ রিলেটেড প্রচন্ড প্রবলেম চলছে, সেক্ষেত্রে কি করবে? 3টি যে ত্রিমুখ বেলপাতা, পরিষ্কার ফাটা চটা ওরকম বেলপাতা চলবে না, পরিষ্কার বেলপাতা নেবে। বেলপাতার উপরে শিব গৌরী, 3টে পাতাতেই শিব গৌরী লিখবে। শিব গৌরী লিখে ভগবান শিবশম্ভুর মাথায় দেবে। কিসে করে লিখবে? লাল কালির পেন দিয়ে লিখবে। 3টে পাতাতেই শিব গৌরী লিখে মাথায় দেবে। কটা বেলপাতা দেবে? এরকম 11 বেলপাতা দেবে। প্রত্যেকটা বেলপাতায় যেন 3টে করে পাতা থাকে। সো একটাতে 3টে পাতা, আরেকটাতে 3টে পাতা, আরেকটাতে 3টে পাতা, আরেকটাতে 3টে পাতা, এইভাবে 11টা বেলপাতা, যার 3টে করে পাতা থাকবে সেরকম বেলপাতা শিবশম্ভুর মাথায় চাপাবে, চড়াবে। তাতে কি হবে? রিলেশনশিপ বেটারমেন্ট হবে। তাতে করে কি হবে? রিলেশনশিপে কি বলবো, যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেটা ক্লিয়ার হবে। বিয়ে, অনেকদিন ধরে যদি বিয়ে কোনো মানুষের আটকে আছে, তাহলে অবশ্যই এই রিমেডির পাশাপাশি ভগবান শিবের মাথায় হলুদের গুঁড়ো দেবে। কেউ একটি প্রশ্ন করলে আমি দেখলাম লাইভে, যে সবজি যেগুলো রয়েছে, চাল যেটা রয়েছে, সেটা কি শিবের সামনে দেবে? না, শিবশম্ভুর মাথায় দিতে হয়, ঠিক আছে। শিবশম্ভুর মাথায় দিয়ে পুজো করলে তাতে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। শিবের মতো বর কে না পায়, তাই না? শিবের মতো কেনা পায় বলবো না, ভুল বললাম, কেনা চায়, ঠিক আছে। পায় কজন সেটা একটা ব্যাপার,
কেনা চায় শিবশম্ভুর মতো যদি বর চাও তাহলে অবশ্যই মহাশিবরাত্রির দিন শিবশম্ভুর পূজা, সঙ্গে সঙ্গে মাতা পার্বতীরও পুজো করা উচিত। রিলেশনশিপ বেটারমেন্টের জন্য মাকে শিবের যে শিবরাত্রির দিন শিব পার্বতীর পুজোতে মাকে সুন্দর করে সাজ সরঞ্জামের জিনিস দেওয়া উচিত। চিরুনি, আয়না, একটুখানি নেল পলিশ, লিপস্টিক, একটা সিঙ্গারের যে জিনিসপত্র হয় দিয়ে মায়ের সামনে দেওয়া উচিত। সিঁদুর, আলতা, শাখা, পলা, তার সঙ্গে হচ্ছে শাড়ি, এগুলো দেওয়া উচিত। মাকেও কিন্তু ভীষণ ভাবে মানা উচিত, তাতে রিলেশনশিপ বেটার হয়, তাতে বিবাহের জায়গা বেটার হয় এবং বিবাহের যোগ দ্রুত তৈরি হয়। নেক্সট রিমেডি কি? নেক্সট রিমেডি হচ্ছে প্রেগনেন্সির জন্য আর কি করা যেতে পারে এই দিন। প্রেগনেন্সির জন্য যেটা করা যেতে পারে, খুব ছোট্ট রিমেডি, বাট স্টিল ডু ইট, ভীষণ ভালো রেজাল্ট পাবে। সেটা কি? সেটা হচ্ছে শিবের মাথাতে টোটাল 31টি বেলপাতা দেবে, কিন্তু 31টি বেলপাতাকে প্রথমে দুধে ডুবিয়ে রাখবে, ঠিক আছে? দুধে ডোবানো থাকবে, তারপরে শিবের মাথায় দেবে। আগেন বেলপাতা 3টে মুখ হতে হবে। একটা জিনিস জানবে, যে বেলপাতাতে 4টে পাতা থাকে, যে বেলপাতাতে 5টা বেলপাতা থাকে একদম ডাইরেক্ট, সেই বেলপাতা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? তো তুমি যদি কোনোভাবে এরকম পরিষ্কার, কোনো ফাটা চটা না, 4মুখী 5মুখী বেলপাতা পেয়ে যাও, তাহলে অবশ্যই তার গায়েতে মানে সেই পাতার উপরে শ্রীরাম লিখবে। শ্রীরাম লিখে ভগবান শিবশম্ভুর মাথায় দেবে। মানে একটাই বেলপাতা নিলে যার 5টা মুখ ধরো, ঠিক আছে, বা 4টে মুখ তুমি পেয়ে গেলে, তাহলে সেখানে তার গায়েতে কি লিখবে? সেই বেলপাতার গায়ে শ্রীরাম লিখবে। কি দিয়ে লিখবে? সিঁদুর দিয়ে লিখবে, ঠিক আছে? সিঁদুর একটুখানি তেলে গুলে নেবে, গুলে নিয়ে শ্রীরাম লিখবে, লিখে ভগবান শিবশম্ভুর মাথায় দেবে। দিয়ে পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে বা পরের দিন সকালবেলায় ওটাকে তুলে নেবে, তুলে নিয়ে ল্যামিনেট করে বাঁধিয়ে ওটাকে কোথাও একটা রেখে দেবে, ঠিক আছে? বা কোনো একটি বেলপাতাটাকে নিয়ে কাঁচের মধ্যে ঢুকিয়ে ফ্রেম করে, তোমরা অনেকেই ফ্রেম করেছো, এর আগেও আমি দিয়েছিলাম একটা রিমেডি, তো সেইটা রেখে দেবে। 4মুখী 5মুখী বেলপাতা কিন্তু খুব অসপিশিয়াস মানা হয়, সুতরাং সেটা যদি পাও কখনো সেটাকে ওয়েস্ট করবে না। 4মুখী 5মুখী বেলপাতা পেলে অবশ্যই ভগবান শিবের মাথায় দেবে, যেভাবে বললাম দেবে, দিয়ে তারপরে তুমি ওটাকে ফ্রেম করে রাখবে। ফ্রেম করে তোমার ব্যবসার জায়গায়, তোমার লকারে, তুমি তোমার ক্যাশ বক্সে, যেখানে খুশি রাখতে পারো, যেখানেই রাখো না কেন ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে, ঠিক আছে? কেউ একটি প্রশ্ন করছো যে অশৌচে করা যাবে কিনা। অশৌচে কোনো রিমেডি করা যাবে না। কালা অশৌচ যদি থাকে তাহলে রিমেডিগুলো করা যাবে, বাট মন্দিরে গিয়ে শিবের পুজো করা যাবে না কালা অশৌচে। আর প্লেন রিমেডিয়াল পার্ট যেগুলো রয়েছে, ছোটখাটো রিমেডি যেগুলো রয়েছে, এগুলো ছাড়া, ভগবানের পুজো ছাড়াও আরো অনেক রিমেডি আমি দেব বা দিয়েছি বিগত বছরে, অনেকগুলো বছর ধরে আমার প্রচুর রিমেডি দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই করতে পারো। আগের বছরে বাঁধানো পাতাটা কি জলে দেব? জলে দিয়ে দিতে পারো, রাখতেও পারো। আগের বছর যদি বাঁধানো পাতা রয়েছে তাহলে নতুন করে আর এই রিমেডিটি করার দরকার নেই, সেই পাতাটাকে রেখে দিতে পারো। হয়ে গেল বলা। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে, এটা তো গেল রিলেশনশিপ অ্যান্ড প্রেগনেন্সি। এবারে হচ্ছে কনসেন্ট্রেশন। কি করে কনসেন্ট্রেশন বিল্ড করবে, কি করে পড়াশোনা এই জায়গাটাকে ভালো করা যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করতে হবে? একদম সিম্পল রিমেডি, একটু চাল নেবে, অখণ্ডিত আতপ চাল, ঠিক আছে? চালটাকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখবে, অল্প একটু ঘি নেবে, ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখবে, ঠিক আছে? দিয়ে ভগবান শিবের মাথায় অখণ্ডিত আতপ চালটি দেবে এবং চালটি দেওয়ার পরে ওখানেই বসে বসে তোমাদের নাম জপ করতে হবে। কি নাম জপ করবে তোমরা সেখানে বসে বসে? যে তোমরা বলবে ওম নমঃ শিবায়, এই মন্ত্রে জপ করবে। নাও অনেকেই আমাকে মেসেজ করেছো যে দিদি ওম নমঃ শিবায় মন্ত্র কি পাঠ করা যায় না গুরু মন্ত্র ছাড়া? এটা কিন্তু নয়, কারণ হচ্ছে অনেকে এটা মানে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়। কারণ ওম নমঃ শিবায় যেমন বৈদিক মন্ত্র, তেমন আরো অনেক মন্ত্র রয়েছে বৈদিক মন্ত্র। তো সেই হিসাব ধরে আমরা বৈদিক মন্ত্রের উচ্চারণ করে থাকি, বৈদিক মন্ত্র আমরা কিন্তু পাঠ করে থাকি, সুতরাং তোমরা নিশ্চিন্তে পাঠ করতে পারো। হ্যাঁ, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়। একটা জিনিস জানবে, বিশেষ করে মহারাজজি বলেছেন বলে অনেকে আমাকে মেসেজ করেছো, এটা একটা জিনিস জানবে, সবার কি বলবো, সবার পূজা পদ্ধতি আলাদা হয়। উনি যে পদ্ধতিটা মেনে চলেন সেটা হচ্ছে হরিবংশ মহাপ্রভুজির যে লিনেজ, সেই লিনেজ অনুযায়ী, এবং ওনাদের একরকম ভাবে দেখা হয়, আমাদের এখানে একরকম ভাবে সেটাকে দেখা হয়, ঠিক আছে? সবার যে সেম কালচার হবে তা কিন্তু নয়। আমি যেহেতু সবসময় বলি যে বৈদিক মন্ত্র পাঠ করা যেতে পারে, তার কারণ হচ্ছে বৈদিক মন্ত্র পাঠ করা যায়, ঠিক আছে? আমি যে কজন গুরুর কাছে পড়াশোনা করেছি, যাদের কাছে রিমেডিয়াল পাঠ শিখেছি, সেখানে কিন্তু ওনারা পারমিশন দিতেন এবং পুজো করা যায়। তো ইয়েস, তোমরা চ্যান্ট করতে পারো, সুতরাং কোনো ভয়ের কোনো ব্যাপার নেই।
মহারাজ্যে যে লিনেজে আসেন সেই লিনেজ ধরে অনেকেই বলে। দেখো যেমন পুজোর ক্ষেত্রে আমি বলছি, সামান্য পুজো পদ্ধতিও কিন্তু শ্রীকৃষ্ণের আলাদা আলাদা, প্রসাদের পদ্ধতি আলাদা, একাদশীর ব্রত আলাদা। তোমরা যদি দেখো বৈষ্ণব পদ্ধতি যারা ইসকন মেনটেন করো, ইসকনের একরকম পদ্ধতি, মহারাজ্যের এক ধরনের পদ্ধতি, আবার টাটিয়া স্থানের গুরুজি যিনি আছেন তার এক ধরনের পদ্ধতি, বা ওনাদের আর এক ধরনের পদ্ধতি। তো সবার পদ্ধতি কিন্তু আলাদা হয়, সবার যে পদ্ধতি হবে সেটা সেম কিন্তু হয় না। একাদশীতে খাওয়া বলো, তুলসী পত্র দেয়া বলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নিয়ম হয়। সো নিয়ম আলাদা আলাদা হয়। আমি মহারাজজিকে বলছি না উনি ভুল, সে বলার ধৃষ্টতাই আমার নেই, ওনার মতো বড় মানে ওনার পায়ের ধুলোর কণাও আমি নই। কিন্তু হ্যাঁ, উনি যে এটা মেনে চলেন, ওনার যে লিনেজ, ওনার যে শেখা, সেখান থেকে সেটা বারণ করে। কিন্তু আমার লিনেজ বলে যে ইউ ক্যান ডু ইট। নাও কমপ্লিটলি আপ টু ইউ। তুমি যদি মনে হয় যে মহারাজজির কথা শুনবে তুমি সেটাও শুনতে পারো, তোমার যদি মনে হয় আমার কথা শুনবে সেটাও শুনতে পারো। সেটা নিজ ভক্তির ব্যাপার বা নিজের বিশ্বাসের ব্যাপার, যেটা তোমার ঠিক লাগবে করো, কোনো অসুবিধা নেই। বাট আমার তরফ থেকে আমি একটা ক্ল্যারিফিকেশন দিলাম, বিকজ অনেকে আমাকে তুমি মেসেজ করেছিলে, সেই জন্য ক্ল্যারিফিকেশনটা দেওয়া। ঠিক আছে? সো ওম নমঃ শিবায় মন্ত্রের চ্যান্ট করতে পারো, সেখানেই বসে বেশ কিছুক্ষণ, মানে প্রায় 15 থেকে 20 মিনিট তোমরা চ্যান্ট করবে। চ্যান্ট করে শুধু ছেড়ে দেবে না, তারপর 04 এই নাম্বারটি চ্যান্ট করবে আরো 10 to 15 মিনিটস। চ্যান্ট করে তারপরে উঠে যাবে, কোনো অসুবিধা নেই। প্রচন্ড পরিমাণে কনসেন্ট্রেশন ডেভেলপ করতে এটা হেল্প করে। ভগবান শিবশম্ভুকে যখনই আমি পুজো করি, বিগত এত বছর ধরে একই কথা বলে আসি, আবারও আজকে সেম কথাই বলবো, যে ভগবান শিবশম্ভুকে পুজো যখনই করবে অবশ্যই একটা জিনিস বলবে যে হে ভগবান, তুমি তো হলাহল বিষ ধারণ করেছিলে, সেই বিষটা যেটা জগৎকে এতটা ধ্বংসের দিকে নিয়ে যেত, তো আমার জীবনের যে বিষ, সেই বিষটি গ্রহণ করে আমার জীবনটাকে শান্তি দাও, আমার জীবনকে পজিটিভিটিতে ভরিয়ে দাও। গোটা বিশ্বকে যেভাবে হলাহল বিষের কুপ্রভাব থেকে রক্ষা করেছো, আমার জীবনেও তুমি এই বিষকে সরিয়ে কুপ্রভাব থেকে রক্ষা করো। সো এটা তুমি এইভাবে বলে পুজো করতে পারো, ঠিক আছে, বা এইভাবে তুমি লাস্টে বলতে পারো। আমার দৃঢ় বিশ্বাস যে ভগবান শিবশম্ভু খুব অল্পেতে সন্তুষ্ট, যার জন্য ওনাকে আশুতোষ বলা হয়। আর ভগবান শিবশম্ভুর পুজো, ভগবান শিবশম্ভুর নাম জপ, ভগবান শিবশম্ভুর কি বলবো, ওনাকে স্মরণ যারা করে তারা জানে যে উনি কতটা পাওয়ারফুল। আর একটা জিনিস, যারা আজকে শ্রীকৃষ্ণের পুজো করতে পারছে, ভগবান শিবশম্ভুই কিন্তু সেই শ্রীকৃষ্ণ দিকে এগিয়ে যেতে হেল্প করেন। অ্যাকচুয়ালি 3টে জিনিস আছে, একটা শাক্ত, একটা শৈব, আর একটা হচ্ছে বৈষ্ণব, রাইট? তো শৈব ছাড়া কিন্তু বৈষ্ণব পেতে পারবে না, কেউ বৈষ্ণব পেতে পারবে না। শৈব মানে ভগবান শিবের ব্লেসিংস থাকতে হবে, তবেই কিন্তু একটা মানুষ রাধা কৃষ্ণকে ভালোবাসবে, একটা মানুষ শ্রীকৃষ্ণের পুজো করবে। সো যারা যারা এরকম আছো, যারা ভগবান শিবশম্ভুর ব্লেসিংস পাচ্ছ, ঠিক আছে, তারাই কিন্তু শ্রীকৃষ্ণকে মানতে পারবে, এটা জানবে। এবং বলা হয় ভগবান শিব ছিলেন আমাদের শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত, আবার শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান শিবের সব থেকে বড় ভক্ত। সুতরাং এখানে কোনো দেশ নেই। অনেকে বলে যে বৈষ্ণব ধর্ম, অনেকে বলে শৈব ধর্ম, না, তা কিন্তু নয়। শৈব ছাড়া কিন্তু বৈষ্ণব অসম্ভব, শৈবের ব্লেসিংস ছাড়া কিন্তু বৈষ্ণব অসম্ভব। আমাদের বাড়িতে যেমন শাক্তের চলটা বেশি, আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী, মনসা, তো শাক্ত ব্যাপারটা একটুখানি বেশি। কিন্তু আমি পার্সোনালি বৈষ্ণব যেটা রয়েছে সেটাতে আমি এগিয়ে চলি এবং সেটাকে ভালোবাসি। এবং হ্যাঁ, আমি সেটা একদমই অস্বীকার করব না যে ভগবান তারকেশ্বরে বাড়ি হওয়ার দরুন ভগবান শিবশম্ভুর প্রতি আলাদা ভালোবাসা, আলাদা জায়গা আমার মনে সবসময় ছিল, আছে এবং থাকবে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটাও ঠিক যে ওনার ব্লেসিংস ছাড়া, ওনার স্মরণ করা ছাড়া, ওনাকে স্মরণ করা ছাড়া কখনো এগোনো যায় না। আমাদের বাড়িতে যেমন হ্যাঁ মা মঙ্গলচণ্ডী আছেন, তেমন আমাদের একটা, আমি বলেছিলাম কোনো একটা লাইভে, যে আমাদের ছোট্ট একটা কর্নার আছে ঠাকুরের, যে কর্নারটাতে আমার ঠাকুমা পুজো করতেন, ঠিক আছে। সো আমাদের যে মন্দিরটা রয়েছে, মন্দিরটা বড় করে বাঁধানো, এবং বাঁধানো জায়গাতে, যে জায়গাটা বাঁধানো আছে সেই জায়গার উপরে মা মঙ্গলচণ্ডী, মনসা, নারায়ণ সেটা রাখা আছে, সেটা ছোঁয়া যায় না। বেদিটা আমরা ছুঁতে পারি না কোনো মেয়েরা, আমাদের সেই পারমিশন নেই, ঠিক আছে। সো বেদি থেকে ছেড়ে আমরা 5 ইঞ্চ ছেড়ে আমরা ঘর মুছি, যখন মুছি ঠাকুরের, তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনো ছোঁয়ার জায়গা নেই। কিন্তু হ্যাঁ, আমার ঠাকুমার একটা নিজস্ব ওই মন্দিরেই একটা কর্নার ছিল যেখানে উনি নিজে পুজো করতেন। তো সেই জায়গায় ভগবান শিবশম্ভুর পূজা
আমাদের বাড়িতে শিব পার্বতী একসঙ্গে রয়েছে, ঠিক আছে। অনেক বাড়িতেই শুধু শিবের পুজো হয়, কিন্তু আমাদের বাড়িতে সেটা নয়, শিব পার্বতী দুজনের পুজো একসাথে হয়। শিবলিঙ্গম রয়েছে, পার্বতীরও একদম লিঙ্গ রূপে পুজো হয়, ঠিক আছে। আমাদের বাড়িতে যে শিব পার্বতীটা রয়েছে সেখানে শুধু শিব লিঙ্গ রূপে পূজিত হয় তেমন কিন্তু নয়, মাতা পার্বতীও লিঙ্গম রূপে পূজিত হন। তো সেই জায়গায় ওটা আমি ছোট থেকে আমরা যখন দেখেছি, আমরা প্রত্যেক দিনের পুজো নিয়মিত রূপে ভগবানকে ডাকা একদম ছোট অবস্থায়, ঠিক আছে, এবং মন্দিরে যাওয়া এই ব্যাপারটা ছিল। আমি খুব বেশি যে একদম রিলিজিয়াস ছিলাম বা খুব বেশি আমি স্পিরিচুয়াল ছিলাম, খুব বেশি যে সময় নিয়ে পুজো করতাম তেমন নয়। কিন্তু হ্যাঁ, বাড়িতে মন্দির থাকলে যা হয়, ছোট থেকে একটা তৈরি হওয়া ভালোবাসা। আর মায়েদের সময় তো জানোই, মায়েদের পিরিয়ডস হলে মায়েরা একদমই মন্দিরে যেত না আর ভাবতেও না। তো সেই সময় পুরো পুজো, পুরো গোটা বাড়ির রিচুয়ালস, ঠাকুরের সমস্ত কিছু আমাদের ওপরেই থাকতো, মেয়েদের ওপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকবারে পুজো এবং সেগুলো করা, তো আমি যেটা ছোট থেকে অনেকবার করতে হয়েছে, এবং তাছাড়াও ভালোবেসে ভগবানের পুজো করা। এবারেও যখন গিয়েছিলাম, মা মঙ্গলচণ্ডীকে প্রণাম করলাম, মা মনসাকে প্রণাম করলাম, তখন ঠিক ওই জায়গার প্রতি আবার সেম একটা ছোট্ট কর্নার, যে জায়গাটার প্রতি একটা অসম্ভব ভালোবাসা রয়েছে আমার, ঠিক আছে। এবং আমি সব থেকে ব্লেসড ফিল করি যে ওই রকম ভাবে আমি মানে শিবলিঙ্গম এবং মা পার্বতীর লিঙ্গম রূপে পুজো, যেটা কিন্তু খুব একটা দেখা যায় না এবং খুব একটা শোনাও যায় না, ঠিক আছে। আমি জানি না আমার ঠাকুমা কোথা থেকে এনেছিলেন বা আমার দাদু কোথা থেকে এনেছিলেন, আমি বহুবার জানার চেষ্টা করেছিলাম এটার হিস্ট্রি, বাট কেউ প্রপার বলতে পারেনি। সবার একটাই বক্তব্য ছিল যেটা মা পুজো করতো, মানে আমার বাবা কাকাদের আর কি, যেটা মা পুজো করতো, মাই এনেছিলেন। কোথা থেকে এনেছিলেন কিনা আমরা জানি না, কারণ আমার ঠাকুমা অ্যাকচুয়ালি বাংলাদেশের, ওনার তখন অবিভক্ত ভারত ছিল, তো ওনার বাড়ি ছিল। পরে উনি পড়াশোনার জন্য, তখন পড়াশোনার চল ছিল না, আমার ঠাকুমা সেই সময় এইচএস পাস, তো পড়াশোনার জন্য ওনাকে ইন্ডিয়াতে পাঠানো হয়। আমাদের ওখানে হরিপাল বলে একটা জায়গা আছে, সেখানে ওনার মামার বাড়ি আর কি। তো সেখানে উনি বড় হন, বর্ন বলবো না, ব্রট আপ, বর্ন তো বাংলাদেশি, প্রায় 3-4 বছরের মাথাতেই উনি এখানে চলে আসেন, এবং তারপরেই কোথাও থেকে একটা কিনেছিলেন এবং সেটাই উনি নিয়ে আসেন এতে আমাদের বাড়িতে। তো যার জন্য আমি প্রথম থেকেই এই পুজোটা করতে পেরেছি এবং পুরো যে একটা আলাদা রকম এনভায়রনমেন্ট আমি দেখেছি। অ্যান্ড হয়তো সেটা একটা আমার জীবনে ইম্প্যাক্ট ফেলেছে। আমি হয়তো ইনিশিয়ালি সেটা বুঝতাম না, ইনিশিয়ালি এরকম ছিল, আচ্ছা করতে হবে, বাড়িতে বলছে করছি, মায়ের পিরিয়ড হয়েছে কে করে দেবে করছি, মানে হয়তো ইনিশিয়াল ডেজে ব্যাপারটা এরকম ছিল। বাট আজকে দাঁড়িয়ে খুব সুন্দর করে রিলেট করতে পারি যে কতটা ভালোবেসে একটা জিনিস হাতে রেখে করতাম, কতটা ভালোবেসে শিবলিঙ্গম এবং পার্বতী লিঙ্গমের প্রত্যেকদিন জল ঢালতে হয়, জল ঢেলে পুজো করতাম, প্রত্যেকদিন মন্ত্র পাঠ করতাম, মুছিয়ে ওনাদের বসাতাম, একটা বসানোর জায়গা আছে, গায়ে ভালো করে একটা মানে রাউন্ড ক্লথ রয়েছে, ক্লথ গায়ে দিয়ে দিতাম সুন্দর করে, ঠিক আছে। তো সেগুলো করা হতো। তো যাই হোক, যেটা বলছিলাম সেখানে ব্যাক করি, সেটা হচ্ছে বাড়িতেও যদি কারো শিবলিঙ্গম থাকে, মা পার্বতীর লিঙ্গম স্বরূপ থাকে বা প্লেন শিব পার্বতী থাকে, তাকে অবশ্যই পুজো করো, ঠিক আছে। তাকে পুজো করো, ওনাকে স্মরণ করো। এই দিন ওনাকে স্মরণ করা, ওনাকে পুজো করা ভীষণ ভালো মানা হয়। যদি মনে হয় মন্দিরে গিয়ে করতে পারবে না, ইট ইজ ওকে, ঠিক আছে। মন্দিরে সবাই গিয়ে করতে পারে না, ভিড় ভাট্টার জন্য, বাড়ি থেকে অনেকটা দূরে মন্দির হওয়ার জন্য, অনেকে ফরেন কান্ট্রিতে থাকে, তাদের হয়তো সেটা হয়ে ওঠে না, ঠিক আছে। তো অবশ্যই বাড়িতে নর্মাল পুজো করো, ঠিক আছে। আচ্ছা, এইটুকু ক্লিয়ার কি? আমাকে একটু জানাও, এইটুকু ক্লিয়ার? আমি সাদা পাথরের শিবলিঙ্গ প্রায় 13-14 বছর পুজো করছি না জেনে, এবার কালো শিবলিঙ্গতে পুজো স্টার্ট করবো এই শিব মন্দির হতে। আমার খুব মন খারাপ হচ্ছে সাদা শিবলিঙ্গের জন্য, প্লিজ তুমি পুজো করো, অত ভেবো না, ঠিক আছে। অনেকেই জিজ্ঞাসা করে যে সাদা শিবলিঙ্গম পুজো করা যায় কিনা। দেখো, আমার মনে হয়, ঠিক আছে, যদি তুমি অলরেডি কোনো ঠাকুরের পুজো করছো, শুরু করে দিয়েছো, তাহলে দুটো জিনিস করতে পারো। তোমার যদি মনে খুঁত এসে যায় যে না আমি করব না, সেই শিবলিঙ্গমকে তুমি জলে বিসর্জিত করে দিতে পারো। বিসর্জিত করে তুমি নতুন করে করো, নতুন করে পুজো করো। অরেলস তুমি সেই শিবলিঙ্গমেরই পুজো করো, কারণ হচ্ছে সেটা তোমার ভক্তির জায়গা, এটা তোমার ভালোবাসার জায়গা। এটা এরকম হওয়া উচিত না যে আমি কিছু শুনলাম বলে আমি চেঞ্জ করছি, ঠিক আছে। এটা হওয়া উচিত কিন্তু খুব একটা নয়, কারণ তুমি একটা ঠাকুরের পুজো করছো, বহু বছর ধরে পুজো করছো, তারপর হুট করে নিজের মনোমতো ডিসিশন নিয়ে সরিয়ে দেওয়াটা আমার মনে হয় না ইটস আ ওয়াইজ চয়েস। নাও ইটস কমপ্লিটলি আপ টু ইউ। যদি তুমি সেটা কালো শিবলিঙ্গের পুজো করবে, তাহলে ভালো করে কিন্তু ক্ষমা চেয়ে সাদা শিবলিঙ্গমকে জলে বিসর্জিত করে দিও, ঠিক আছে, যাতে করে কোনো রকম ওটার নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে।
অনেকদিন পর লাইভ দেখছে, আমিও অনেকদিন পরে লাইভে এসেছি। খুব ইচ্ছা দিদি উজ্জয়ন যাওয়ার। উজ্জয়ন যদি যেতে হয় আমার মনে হয় এখন দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম, মানে এই শিবরাত্রিতে প্রচন্ড ভিড় থাকে, ঠিক আছে। হ্যাঁ দিদি ক্লিয়ার। আমার ছোটবেলা থেকে তারকেশ্বর থেকে আনা শিব ঠাকুর আছে, আর একটা বানেশ্বর দিয়েছেন। হ্যাঁ বানেশ্বর অনেকেই পুজো করে, ঠিক আছে, বানেশ্বরের পুজো অনেকে করে। আমার মা খুব মানেন বানেশ্বর দেবকে, ঠিক আছে। তোমাকে খুব মিষ্টি লাগছে গুরুমা। হ্যালো শম্পা, থ্যাংক ইউ সো মাচ। দিদি তোমার শরীর ভালো আছে? ভালো আছে, বাট একটু টায়ার্ড, ঠিক আছে, একটু টায়ার্ড, একটু এক্সস্টেড বলতে পারো, বাট হ্যাঁ ভালো আছে, খারাপ নেই, ঠিক আছে, টায়ার্ড আছে এইটুকুই। আমি কি আমার বিজনেসের ঘরে আচ্ছা সদা শিবলিঙ্গকে দিতে পারি? তাহলে আমি বুঝলাম না তুমি কি বলছো। সাউথ সিটির চেম্বার কবে ওপেন হবে? আই ডোন্ট নো, বিকজ আমি যেতে পারছি না। না দেখো, একটা চেম্বার ওপেন করবো, আমাকে তো ভিজিট করতে হবে, আমি সেটাই তো করতে পারছি না, ঠিক আছে। তো সেটা যদি না করতে পারি তাহলে কি করে আর এগোনো যাবে বলো। যা চলে গেল আমার। আচ্ছা, নন্দী ভিঙ্গির মুখ শিবের দিকে থাকে নাকি অপোজিট সাইডে থাকবে? শিবের দিকে থাকে। 21 এত কমেন্ট ফাস্ট আসছে, আমি বুঝতে পারছি না, অর্ধেক কমেন্ট চলে যাচ্ছে। আমার ছেলে 7+ কোথা থেকে একটা যা চলে গেল। আমি কিছু কমেন্ট করতেই পারছি না, আমি এক্সট্রিমলি সরি, মানে এত ফাস্ট মুভ করছে কমেন্টস গুলো, মানে আমি জাস্ট এরকম 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 করে বাম্প করছে আর চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একসাথে দুটো বাড়িতে শিবলিঙ্গ রাখা যায় যদি প্রাণ প্রতিষ্ঠা দুটো শিবলিঙ্গের না হয়ে থাকে, ঠিক আছে। প্রাণ প্রতিষ্ঠাটা দেখতে হবে যে হয়েছে কিনা। যদি প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে তাহলে কিন্তু দুটো শিবলিঙ্গ রাখা উচিত নয়। আচ্ছা, এবার একটুখানি পড়াশোনা বললাম, কেরিয়ার বলিনি বোধহয়, রিলেশনশিপ বলেছি, প্রেগনেন্সি বলেছি, এই 3টে রিমেডি বলেছি। আর একটাই রিমেডি বলবো যেটা হচ্ছে উইশ ফুলফিলমেন্টের রিমেডি, বলে আজকের লাইভটাকে শেষ করব। নেক্সট কোনো একটা লাইভ আবার আসবো, দেখা যাক কাল বা পরশু কোনো একটা দিন আসবো, এবং তখন আবার এসে বাকি রিমেডিয়াল পার্ট শেয়ার করব। আমার মনে হয় এটা এমন একটা রিমেডি যেটা শেষ হওয়ার রিমেডি নয়, মানে মহাশিবরাত্রি এমন একটা দিন যেই দিন তোমরা যে কোনো মন্ত্র চাইলে সিদ্ধ করতে পারো, যে কোনো মন্ত্রের চ্যান্টিং শুরু করতে পারো, যে কোনো কিছু তোমরা মানে স্টার্ট করতে পারো, সো দ্যাট সেই মন্ত্রটা সব থেকে বেনিফিট দেয়। যে কোনো মন্ত্র, আমি যে এত লাইভে এত মন্ত্র বলেছি না, জাস্ট ট্রাস্ট মি, শুরু করো মহাশিবরাত্রির দিন, ঠিক আছে। আর আমার ছোট চুল, এটাকে আমি বেঁধেছি, চারিদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে চলো উইশ ফুলফিলমেন্ট নিয়ে একটু কথা বলি, কি করতে হবে উইশ ফুলফিলমেন্টের জন্য। আচ্ছা, একটা সাদা কাগজ নেবে, সাদা কাগজের মধ্যে যেটা লিখবে সেটা হলো শিবগৌরী, ঠিক আছে। শিবগৌরী লিখে তার নিচে কি লিখবে? 002365, 002365 এই নাম্বারটাকে লিখবে। কি দিয়ে লিখবে? গ্রিন ইঙ্ক দিয়ে লিখবে, ঠিক আছে। গ্রিন ইঙ্ক দিয়ে লিখে রেখে দেবে শিবরাত্রির দিন শিবের সামনে। তার উপরে একটা বেদানা রাখবে, গোল বেদানা, যেটা কাটা নয়, যেটা পিসেস করা না, মানে 4 পিস করে রাখে অনেকে, সেটা না, স্ট্রেট গোল একটা বেদানা রেখে দেবে, ঠিক আছে। পরে কি করবে? পরের দিন, মহাশিবরাত্রির পরের দিন মানে 27 তারিখ, কাগজটাকে তুলবে, জলে ভিজিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে ছিঁড়ে। আর এই যে ফলটা রয়েছে, ওই ফলটা কাউকে দেবে না, সেই ফলটা জাস্ট কাটবে, কেটে নিজে পুরো সম্পূর্ণরূপে ওই ফলটা গ্রহণ করবে। এবং যখন তুমি বসাচ্ছ, মানে কাগজে লিখে যখন ফলটা বসাচ্ছ, তখন মনে মনে তোমার যেটা উইশ সেটা বলবে যে আমার এই উইশের জন্য আমি এটা করছি, আমি জানি আমি এটার রেজাল্ট পাবোই পাবো, আমি এটার রেজাল্ট পাবো, এবং তুমি আমার পাশে আছো, তুমি আমার এই উইশটা ফুলফিল করবে বলে রেখে দেবে। জাস্ট এতটুকু করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। অনেকেই অবাক হবে কেন আমি বললাম এর কথা, তোমার বেদানার কথা। যারা বহু পুরনো আমার ক্লায়েন্ট তারা খুব ভালো করে জানো, বেদানা এমন একটা ফল যেটা একটা ফলের মধ্যে অনেক 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 ছোট 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 দানা থাকে, যেটা বলা হয় যেটা মাল্টিপ্লিকেশনে মাল্টিপ্লাই করতে হেল্প করে, জীবনে যা আসে তাকে বহুগুণ বাড়িয়ে দিতে হেল্প করে।
এবং উইশ ফুলফিলমেন্টের নাম্বার যেটা বললাম সেটা হলো এই নাম্বারটি। যদি তোমরা মহাশিবরাত্রির দিন এটা শিবশম্ভুকে স্মরণ করে করো, তোমার উইশ ফুলফিলমেন্ট করার যে এনার্জি, তার যে পাওয়ার, সেটা কিন্তু মাল্টিপ্লাই হতে থাকবে ওই বেদানার মাধ্যমে। বেদানা, যার জন্য আমি সবসময় বলি বেদানা প্রসপ্যারিটির সাইন, বেদানা এমন একটা সিম্বল যে সিম্বলটা ইভেন আমি যারা আমার কাছে কনসালটেশন নিয়েছো তারা জানো, অনেকেই, সবাইকে তো সেম ছবি দিই না, সেটা হচ্ছে অনেকজনকেই আমি এটা দিয়েছি যে বেদানার ছবি রয়েছে, ঠিক আছে। বেদানা এমন একটা ফল যেটা কিন্তু মাল্টিপ্লাই করে, দ্যাটস ওয়াই বেদানা মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, দ্যাটস ওয়াই যত রকমের উইশ ফুলফিলমেন্ট রয়েছে সেখানে কিন্তু বেদানার প্রয়োগ হয়। এবং সেটা যদি মহাশিবরাত্রির দিন হয়, এরকম নাম্বারের সাথে হয় যেটা উইশ ফুলফিলমেন্টের নাম্বার এবং মহাদেবের ব্লেসিংস পাওয়ার নাম্বার, তাহলে তো আর কথাই নেই, মহাদেবের ব্লেসিংস আরো বেশি করে পাওয়া যাবে, ঠিক আছে। দিদি পারদ শিবলিঙ্গ নিতে চাই, রিপ্লাই পাইনি, রিপ্লাই দেবো 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 দেবো, ঠিক আছে। যে কোনো একটি উইশ করা যাবে, মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে বেদানা, সেটাই, ঠিক আছে। আমাদের বাড়ির গাছের গোড়ায় ফেলতে পারবো, কাগজটা একদম ফেলতে পারবে। আচ্ছা, একটা উইশ করা যাবে। হ্যালো সহেলি, আমি ভালো আছি, আমাদের বাড়ির গাছের গোড়ায় পারবো? হ্যাঁ বললাম ওটা। হ্যালো মনি। আচ্ছা, কেউ একটা কনসালটেশন নিয়ে বলছো, তো আমি জানি না তুমি কি কনসালটেশন নিতে চাইছো। তুমি যদি এমার্জেন্সি কনসালটেশন নিতে চাইছো, এই পেজটাকে জাস্ট 7টা 8টা 10টা 12টা পোস্ট নিচে যাবে, সেখানে ক্লিয়ারলি একটি নাম্বার দেওয়া রয়েছে যেটা এমার্জেন্সি কনসালটেশনের নাম্বার। সেই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবে, রিপ্লাই পাবে, একটু সময় লাগবে বাট রিপ্লাই পাবে। কেন সময় লাগবে বললাম, বিকজ আমি কয়েকদিন তো অফে ছিলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন মানে আমি আজকে কাজে ব্যাক করেছি, হিউজ চাপ ছিল আজকে কাজে, ঠিক আছে। সো আপকামিং কয়েকটা দিন এই চাপটা থাকবে, তো সেই জন্য কয়েকটা দিন টাইম লাগবে, বাট ডেফিনেটলি রিপ্লাই পাবে, ঠিক আছে। ওয়াচটা দারুণ, থ্যাংক ইউ সো মাচ। ওয়াচটা কেমন আমাকে ফিডব্যাক দেবে। আচ্ছা, সবাইকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার শাড়ি খুব তাড়াতাড়ি আসছে, যেটা আমি বলেছিলাম যে দশকর্মার থেকে যে টাকাটা আসবে এবং শাড়ির থেকে যে টাকাটা আসবে সেটা আমাদের ডোনেশন পার্টে যাবে। সো শাড়ির লাইভ খুব তাড়াতাড়ি আমি করবো। কে কে এক্সাইটেড আমি জানতে চাই, ঠিক আছে। বেদানা খেতে পারি না কেন? বেদানা তো ভালো খেতে, খারাপ তো নয়। খুব যে মিষ্টি হয় তার মতন একটু খাট্টা মিঠা থাকে। দিদি তোমার কথা শুনে ল্যাভেন্ডার টি খাচ্ছি, খুব রিফ্রেশড ফিল হয়, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটুখানি চিটচ্যাট করি, চিটচ্যাট করে লাইভটা আজকে শেষ করব, ঠিক আছে। দিদি আমার নর্মদেশ্বর বাবা আছে, পুজো করলে ভালো হবে? নিশ্চয়ই ভালো হবে। চাকরির নতুন প্রজেক্ট পাওয়ার জন্য কি করতে হবে? উইশ ফুলফিলমেন্টের রিমেডি করতে পারো। তোমার থেকে নেওয়া গর্ভগৌরী রুদ্রাক্ষ সত্যি দারুণ কাজ করেছে, অনেক বাধা এসেছে, রুদ্রাক্ষ হাতে পাওয়ার পর থেকে সব বাধা কেটে গিয়ে আমি সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, গর্ভগৌরী রুদ্রাক্ষটা তোমার জন্য ম্যাজিকের মতো কাজ করেছে, শুধু তোমার জন্য না, আমার ভালো মনে রয়েছে সেই লটে তোমার এবং তোমার পাশাপাশি আরো কয়েকজনের আমি গর্ভগৌরী রুদ্রাক্ষ দিয়েছিলাম প্রেগনেন্সির জন্য, অ্যান্ড ম্যাজিকের মতো সব কজনেরই কাজ করেছিল। থ্যাংক ইউ, টাচুড আরো ভালো কাজ করুক সবার। কেমন হলো যাত্রা গুরুমা? ভালো হয়েছে গো দিদি। ছাদে বেলপাতার গাছ রাখতে পারি? ছাদে বেলপাতার গাছ রাখতে পারো, পারবে না সেরকম না, কিন্তু বেলপাতার যে গাছের যে যত্ন করা বা বেলপাতার গাছের যে নিয়ম শৃঙ্খলা মেনটেন করা, সেটা কি করতে পারবে? সেটা ভীষণভাবে দরকার, কারণ বেলপাতার গাছটার মধ্যেই বলা হয় শিব পার্বতীর অবস্থান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে সেটা আগে বলো যে সেটা কি পারবে, যদি পারো তবেই নাও, নচেত কিন্তু নিও না, ঠিক আছে। শিবগৌরীকে একসাথে লিখতে হবে? হ্যাঁ, আচ্ছা, আমিও এক্সাইটেড। ওয়াচটা আমি নিয়েছি, বাট হাজবেন্ড একদিন পড়েছিলেন, কোনো প্রবলেম হবে? একবার টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করো রূপা। শিবরাত্রি অমাবস্যায় কি উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো রিচুয়ালস বুকিং দেবে? শিবরাত্রি অমাবস্যাতে মানে বুঝলাম না, তুমি কি দুটো আলাদা কিছুর কথা বলছো? অ্যাস্ট্রো প্রিয়াঙ্কা গ্রুপের একজন মেম্বারকে বাসে দেখলাম, কি হয়েছে? বাসে আমার ঘড়ি পরে যেতে দেখেছে রে।
বাসে দেখলাম অফিস থেকে আসার সময়, কারণ তোমার ওই ঘড়িটাই পড়েছিলেন। আমার দেখে কথা বলতে ইচ্ছে করছিল কিন্তু ভীষণ ভিড় ছিল। যাক, তাহলে অ্যাটলিস্ট এমন কিছু আছে যেটা থেকে বুঝতে পারবে যেটা অ্যাস্ট্রো প্রিয়াঙ্কারই গ্রুপ মেম্বার, ঠিক আছে, যে অ্যাটলিস্ট আই এম হ্যাপি সেটাতে। সো দেখে আমি নিজেও রেকগনাইজ করতে পারবো, ঠিক আছে। ক্রিস্টাল তো অনেকেই দেয়, তো রেকগনাইজ করা ইটস ভেরি টাফ, বাট ঘড়িটা কেউ দেয় না, তো সেই ক্ষেত্রে ঘড়িটাকে আমি রেকগনাইজ করতে পারবো যে দেখে যে ইয়েস এই পার্সনটা আমার গ্রুপে, এবং তখন আমি নিজেও গিয়ে কথা বলতে পারবো। আচ্ছা, নিউ শিবলিঙ্গ কিনে পুজো করা যাবে? হ্যাঁ, করা যাবে। ওকে, চলো। সো আমার ইচ্ছা খুব ওয়াচটা নেওয়ার হবে, নিশ্চয়ই হবে। আজকে প্রচুর কাপ ডিসপ্যাচ হয়েছে, আজকে প্রচুর ওয়াচ ডিসপ্যাচ হয়েছে, আজকে প্রচুর আর কি কি ডিসপ্যাচ হলো, যে বিটকয়েন ডিসপ্যাচ হয়েছে, ঠিক আছে, যেগুলো পেন্ডিং ছিল, ঠিক আছে, যেগুলো পেন্ডিং ছিল স্যাটারডেতে বেরোনোর কথা ছিল, আজকে সেগুলো সব বেরিয়েছে। সো ম্যাক্সিমাম প্রোডাক্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রোডাক্ট তোমাদের ধরে নাও, সত্যি আমি যে বলেছি না 10 to 10 ডেজের মধ্যে সব প্রোডাক্ট পেয়ে যাবে, মানে 100% পেয়ে যাবে, মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট এরকম থাকবে না যেটা পেন্ডিং থাকবে, রুদ্রাক্ষ ছাড়া। রুদ্রাক্ষটা পুজোর অনেক পরে যাবে, ঠিক আছে। তোমার বাবা কেমন আছে? বাবা ভালো আছে গো, ঠিক আছে। ওয়াচ বুকিং কবে ওপেন হবে? ওয়াচ বুকিং তো ওপেন আছে। শিবরাত্রির দিন কি গঙ্গা স্নান করতে হবে দিস ইয়ার? করতে চাইলে করতে পারো, ঠিক আছে। শিবরাত্রি পরে যে অমাবস্যাটা পরে ম্যাম, ও আচ্ছা, দেখা যাক, আমি এখনো পর্যন্ত কিছু ডিসিশন নিইনি। অনেকেই আমাকে বলেছে পুজোর জন্য বা উইশ ফুলফিলমেন্টের জন্য, বাট অনেস্টলি স্পিকিং এখনো পর্যন্ত কোনো ডিসিশন নিয়ে উঠতে পারিনি, ঠিক আছে। হাতের ব্রেসলেট যেটা পরে আছে একটু দেখাও। আছে, ঠিক আছে, দেখাচ্ছি। বুকিং দেব না, প্রথমেই এটা বলে রাখছি, আমাকে প্লিজ বুকিং চেও না। আমি আই লিটারেলি নিড রেস্ট, ঠিক আছে, এবং আমার স্টাফেদেরও। দেখাতে বলে তো দেখিয়ে দিতে পারি, এই যে এটা। সো এটা হচ্ছে আছে সিট্রিন, ব্ল্যাক হাকিক অ্যান্ড টাইগার আই আছে এর মধ্যে। এটা হচ্ছে এমারেল্ড, মানে পান্না। আর এটা তো লাস্ট দিন তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে। ক্যাটসাই, এটা দেখিয়েছিলাম লাস্ট দিন। ক্যাটসাইয়ের গ্লোটাও তোমরা দেখতে পাবে, যদি এইভাবে ঘোরাচ্ছি দেখো, ক্যাটসাইয়ের গ্লোটা পাবে, ঠিক আছে। লিজা মন্দিরেও করতে পারো বা নিজের বাড়িতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কটা উইশ করা যাবে বলা আছে শ্রীবর্ণা। লাইভটা দেখলে আর এই প্রশ্নটাই করতে না, রিপ্লাই কি করব বলো? যে জিনিস বলা আছে তার কি রিপ্লাই করবো? একটা উইশের ওপরে করা যাবে। রুদ্রাক্ষ ঘরে রাখলে কি ফ্যামিলির সবাই বেনিফিট পাবে? না গো, এতই যদি সহজ হতো জিনিস তাহলে তো মিটেই যেত, ঠিক আছে। অনেকেই যেমন প্রশ্ন করে যে আমি ননভেজ খাই, তো আমি খাবারটা খেয়ে যখন খাচ্ছি তখন আমি রুদ্রাক্ষটা খুলে রাখবো, তারপরে রুদ্রাক্ষটা পরে নেবো। এতই যদি চালাকি হতো, চালাকিতে তো দুনিয়া চলে না, ভগবানের সাথে চালাকি করলে চলবে না। ঠান্ডা মাথায় একটা ডিসিশন নিতে হবে, ভগবানের মানে হয় আমি ননভেজ খাবো নয় খাবো না, তো চালাকি করে কি হবে ভগবানের সাথে? আমাকে একজন মেসেজ করেছিল, কে করেছিল জানি না, বলে কি যে আমি যখন ভেজ খাবো তখন আমি পরে থাকবো, যখন ননভেজ খাবো আমি খুলে রাখলাম, খুলে রেখে আমি ননভেজটা খেয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে আমি আবার পরে নিলাম। তো এগুলো তো চালাকি বিদ্যা, এগুলো করলে তো চলবে না, ঠিক আছে। ওয়াচটার দাম 900 টাকা। আর আমার ওয়াচ বুকিং এর নাম্বার আলাদা, প্লিজ ক্রিস্টাল বুকিং এ নাম্বারে ওয়াচ বুকিং করবে না কেউ। ওয়াচের লাইভ বা পোস্ট আমি মিস করে গেছি, ওয়াচটা কি করে অর্ডার করতে পারবো? এই পেজেরই নিচের দিকে একটুখানি যাও, স্ক্রল করতে করতে ওয়াচের নাম্বার রয়েছে। নাম্বারটা আমার মুখস্থ নেই যেহেতু ওটা নতুন নেওয়া নাম্বার দশকর্মার, তো ওই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। এডুকেশন অয়েল হবে গুরুমা? কোনো বুকিং নিচ্ছি না বাবু, কোনো বুকিং নিচ্ছি না, ঠিক আছে। রুদ্রাক্ষ আমি আমার পার্সে রাখতে পারবো, একবার টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করবে, ইউজার্স গাইড করে দেওয়া হবে। এই ইয়ারে কি ক্রিস্টালের বুকিংই দেবে না? দেবো দেবো দেবো, ঠিক আছে। এই ইয়ারে মানে হ্যাঁ 2025 পড়তে এখনো ক্রিস্টালের বুকিং দিইনি, দ্যাটস ট্রু, দেবো, এইটুকু আমি কথা দিচ্ছি দেবো, যেটা আমি আগের বারেই বলেছিলাম একটা পোস্টে, যে আই হ্যাভ ডিসাইডেড যে আমি
প্রোডাক্টের ওপরে অতটা বেশি ফোকাস রাখবো না, ঠিক আছে। বাট এটাও সত্যি কথা আমি দেবো, ঠিক আছে, সেটা আমি অস্বীকার করছি না, আমি দেবো না, কিন্তু এত পরিমাণ রাশ রয়েছে সবকিছুর, তো একটু সবকিছুকে গুছিয়ে 2-5 দিন স্টাফেদেরও একটু রিলিফ দিতে হবে, নিজেরও রিলিফ নিতে হবে। আশা করা যায়, আজকে কত তারিখ বলো, আজকে তো 18 তারিখ, আশা করা যায় হয়তো ফেব্রুয়ারির 25-26 বা 27-28 বা 29-30 এর মধ্যে কোনো একটা দিন লাইভে আসবো। ফেব্রুয়ারিতেই লাইভ পাবে, এটুকু শিওর যে প্রোডাক্ট লাইভ ফেব্রুয়ারিতেই পাবে, বাট নট ইমিডিয়েটলি, ঠিক আছে, নট ইমিডিয়েটলি, শেষের দিকে পাবে, ঠিক আছে। নাও অনেকের আবার এটাও বক্তব্য যে শেষের দিকে লাইভ করলে পয়সা থাকে না, ওই সময় প্রোডাক্ট পারচেস করা যায় না, তো সেটা অনেকে বলে, তো তার জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হবে বা 1.5 সপ্তাহ সময় দেওয়া হবে ফর পেমেন্ট। সো 1.5 সপ্তাহের মধ্যে ফার্স্ট পেমেন্টটা পার্ট পেমেন্ট করে দিতে হবে একটা অ্যামাউন্ট, তারপর রেস্ট অ্যামাউন্টটা তোমার হচ্ছে ওই সময় করতে হবে। তো সেই সিস্টেম বা সেই ফেসিলিটিস আমি রাখবো, ঠিক আছে। তো সেটা হলো ব্যাপার। আমি নিউ জবের জন্য কোনো ব্রেসলেট আছে, জবের ব্রেসলেট আছে, বাট আমি বুকিং দিচ্ছি না, ঠিক আছে। যখন বুকিং দেবো তখনই একমাত্র বুকিং করতে পারবে। হ্যাঁ তনিমা, তোমার মায়ের রেড কোরাল তৈরি হয়ে গেছে, চার্জিং প্রসেস চলছে, চার্জিংটা কমপ্লিট হয়ে গেলেই প্রোডাক্ট ডিসপ্যাচ হয়ে যাবে। শিবরাত্রির আগে পাবো না, শিবরাত্রির দিনেই চার্জিং করা হবে প্রোডাক্টে, সেই জন্য আগে পাবে না, ঠিক আছে। আপনি আমার যা চলে গেল, ম্যাচ মেকিং এর বুকিং ডেট কবে পাবো? ম্যাচ মেকিং এর বুকিং ডেট, এই রে কিসের বলছো আমি তো জানি না, একবার হোয়াটসঅ্যাপ করে নিও। বেল গাছ রাখলে কি করতে হয় একটু বলো। আচ্ছা ঠিক আছে, বেল গাছ স্পেশাল একটা লাইভ করে দেবো। চলো আজকের মতো লাইভটা এন্ড করি, নেক্সট আবার একটা লাইভ করব, ঠিক আছে। ওয়াচের বেনিফিট বলা আছে, ঠিক আছে, একটু দেখে নিও, পেজে দেওয়া আছে ওয়াচের বেনিফিট। চলো আজকের মতো লাইভটা এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।